ওকে, লেটস গো। তো ইলাস্ট্রেটর যদি ওপেন করি আমরা, আপনারা যারা ফার্স্ট টাইম ইলাস্ট্রেটর ইন্টারফেসটা দেখতেছে, এটা হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020। ঠিক আছে, এখানে আমি একটু শেষ থেকে শুরু করি। সব উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেনু বার। এই মেনু বারের মধ্যে হেল্পে যাবেন, কেউ যদি মনে করতে চান যে এটা কত ভার্সনের ইলাস্ট্রেটর বা ফটোশপ, তখন আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন এটা হচ্ছে 24, ক্লিক করলে চলে যাবে আবার 24.2.3 এটা। ঠিক আছে, এটা 2020 ভার্সন। আর যেটা 25.1 চালাচ্ছেন যারা, তারা হচ্ছে 2021 ভার্সন চালাচ্ছেন। ওকে, এটা হচ্ছে জাস্ট, যে কেউ যদি মনে করেন যে আমারটা কত ভার্সন আমি দেখে নিব, তো দেখতে পাবেন। আর কত সালের এটাও দেখতে পাবেন, সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন যে অ্যাডোবির একটা সাল দেয়া আছে 1987। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর রিলিজ করে যখন, তখন থেকে 1987 থেকে 2019 পর্যন্ত, মানে আপনার এটা 2020 ভার্সন। যদি 2021 হয় তখন এখানে 2020 থাকবে। কেমন? তো ভিডিওটা তারপরে দেখেন, খেয়াল করেন প্রথমে। ভাইয়া কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও সরি, কিন্তু ভাই শেয়ার করা আছে আমার। আপনি কেটে রিজয়েন যারা করেন। যারা ফোন দিয়ে আছেন তারা আমার নামটা পিন করে দেন, এখানে যে নামটা শো করতেছে আমার, সেটাকে নিয়ে গিয়ে ওখানে যে পিন আছে, পিনের উপর একটা ক্লিক করে দেন, তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, পাইছেন কি? আমার দুইটা তিনটা ওই আছে, অপশন আছে, দেখেন। হ্যাঁ, তো প্রথমেই এই ইলাস্ট্রেটরের মধ্যে একবারে সর্বপ্রথম যে উপরেই যে অংশটা দেখতে পাচ্ছেন, একেবারে একটা ছোট্ট আইকন আছে, নাম হচ্ছে ফেভ আইকন। ঠিক আছে, আপনাদেরকে অনেক সময় লোগোর সাথে ফেভ আইকন ডিজাইন করে চাইবে বায়াররা। বায়াররা বলবে যে আমাকে একটা লোগো এন্ড একটা ফেভ আইকন ডিজাইন করে দেন। ফেভ আইকনটা হচ্ছে যে লোগোর সেই অপশনটাই, মানে সেই অংশটুকুটাই, যেটাকে লোগোটাকে আমরা যে কোনো ওয়েবসাইটে যখন ছোট করে ব্যবহার করি তখন দেখতে পাই। ঠিক আছে, আমরা লোগোটাকে কি করি, মানে অনেক সময় দেখবেন যে শুধুমাত্র আইকন, একটা লোগোর সাথে একটা আইকন আছে, আমরা শুধুমাত্র আইকনটা ইউজ করতেছি ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, এই ছোট্ট করে, খুব ছোট করে, এটাই হচ্ছে ফেভ আইকন, এই ছোট আইকনটার নাম। ফেভ আইকনে পরে আছে হোম বাটন। আপনি যে কোনো উইন্ডোতে কাজ করার সময় যদি আপনার মনে হয় যে সে আমি কাজ করতেছি, কাজ করতে করতে আপনার, ধরেন সে একজন ফ্রেন্ড আসলে, আপনার মনে হলো যে না, আমার স্ক্রিনটা আমি তাকে দেখাবো না, কিংবা আপনার কোনো কম্পিটিটর আপনার কাছে আসছে, আপনি কাজ দেখাতে যাচ্ছেন না, আপনি হোম বাটনে একটা ক্লিক করবেন, আপনি চলে আসবেন একেবারে এই ইন্টারফেসটাতে। ঠিক আছে, আমি যখন এআই যাব তখন দেখা যাবে সে এআই এ কাজ করতেছেন, এখানে আপনার ডকুমেন্ট আছে। ডকুমেন্ট থাকতে থাকতে আপনার মনে হচ্ছে যে না, এখন আমি এই ডকুমেন্টটা কাউকে দেখাবো না, তো তাড়াহুড়ো করে কেটে দেওয়ার দরকার নেই, আপনি ডিরেক্টলি হোম বাটনে ক্লিক করলেই আপনাকে এই হোমে নিয়ে চলে আসবে। ক্লিন একটা হোম। আমি দেখাচ্ছি, ডকুমেন্ট নিই তারপর। তারপর তারপর এখানে আছে যে উপরে যে বারটা দেখতে পাচ্ছেন, এখানে যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এন্ড হেল্প, এইটার নাম হচ্ছে মেনু বার। ঠিক আছে, আপনাদেরকে যখন কোনো টুলস খোঁজা হবে এই ক্লাসের মধ্যে, এটা বলার কারণ হচ্ছে একটাই, দুদিন পর পর থেকে হয়তো বা বলা হবে যে মেনু বার থেকে এটা খুঁজে বের করেন বা অপশন বার থেকে এটা খুঁজে বের করেন। এই জন্য নামগুলো একটু মনে রাখবেন সবাই। হুম, এই উপরের নামটা হচ্ছে মেনু বার। অনেকে কাজ করেন হয়তো বা নাম জানেন না, বা আবার অনেকে কাজও করেন, নামও জানেন, সবকিছুই করেন। ঠিক আছে, তো এটা হচ্ছে মেনু বার। এই মেনু বারে কি কি থাকে আমাদের? ফাইল থাকবে, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এন্ড হেল্প। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা মেনু। হ্যাঁ, এখান থেকে কি কি করতে পারি আমরা? যেমন ফাইলে গিয়ে আমরা নিউ ফাইল নিতে পারি, একটা ফাইল সেভ করতে পারি, একটা ফাইলকে এক্সিট করতে পারি, একটা ইমেজ ওপেন করতে পারি। ঠিক আছে, প্লেস করতে পারি। এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো ফাইল মেনু থেকে। এডিট মেনু থেকে কাট, কপি, পেস্ট সহ আরো অনেক কিছু কাজ। তারপর অবজেক্ট থেকেও এক্সপ্যান্ড করব, বা আমরা পাথ করব, সেট পাথ করব, বিভিন্ন মেনুর বিভিন্ন কাজ আছে। ঠিক আছে, তাই সিলেক্ট, আমরা এগুলো আস্তে আস্তে কাজের মধ্যে যখন চলে যাব
তখনই দেখতেও ভালো হবে। কোনো কিছু খুঁজে না পেলে আমরা ভিউ যে চেক করব যে কোনটা আমার অপশন অন আছে কোনটা অফ আছে, এবং উইন্ডো থেকে আমরা যে কোনো প্যানেল খুঁজে বের করতে পারবো, যে কোনো প্যানেল। তো সরাসরি আমি চলে যাই, এখানে দেখেন এই ইন্টারফেসটার মধ্যে এই অনেক সময় ইলাস্ট্রেটর আমরা যদি এখানে ক্রিয়েট নিউ হোম, ক্রিয়েট নিউ এন্ড ওপেন দেখতে পাচ্ছি, যখন আপনি ওপেনে ক্লিক করবেন তখন আপনি নতুন কোনো ইমেজ ওপেন করতে পারবেন। আর যখন আপনি ক্রিয়েট নিউ করতে পারবেন তখন আপনি কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েট নিউ করে আপনি কোনো ডকুমেন্টকে নতুন কোনো ডকুমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, তো আমি যেহেতু মানে ড্রয়িং করার জন্য আর কি, ইলাস্ট্রেটর ড্রয়িং করার জন্য কোনো নতুন ডকুমেন্ট নিতে হলে আপনাকে ক্রিয়েট নিউ করতে হবে। আর কোনো ইমেজ ওপেন করতে হলে আপনাকে, বা কোনো ফাইল ওপেন করতে হলে তখন আপনাকে ওপেনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই কাজটা আপনি ফাইল মেনু থেকেও করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। ফাইল মেনু থেকে সরাসরি আপনি যদি যান যে নিউ, তাহলে নতুন একটা ডকুমেন্ট নেওয়া যাবে, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। ঠিক আছে, আর ওপেনের জন্য হচ্ছে কন্ট্রোল ও। ঠিক আছে, তো আমরা এখান থেকে ফাইল মেনু থেকে নিউ এ ক্লিক করতে পারি, অথবা ক্রিয়েট থেকে নিউ। তো আমি এখান থেকে নিউ এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন প্রথমেই আপনাদের যারা আজকে নতুন ইনস্টল করলেন, যারা আগে কখনো ইনস্টল করেন নাই, তাদের এই রিসেন্ট অপশনটা ফাঁকা থাকবে। কেমন ফাঁকা থাকবে? এই যে এই রকম ফাঁকা থাকবে, এখানে পুরোটাই ফাঁকা, এখানে প্রিসেট ডিটেলস দেওয়ার মতো কিছু থাকবে না। ওকে, কারণ এখানেও ফাঁকা থাকবে, প্রিসেট ডিটেলসটাও ফাঁকা থাকবে। তখন আপনার মনে হতে পারে আমি তাহলে নতুন উইন্ডো নিব কিভাবে। তো আপনারা এখানে দেখেন, খেয়াল করেন, এখানে মোবাইল সাইজ আছে, মানে বিভিন্ন ফোনের সাইজ দেওয়া আছে। আপনি যদি ফোনের জন্য ওয়ালপেপার তৈরি করেন সেটার জন্য এটা নিতে পারবেন, বা ফোনের স্ক্রিনের কোনো ডিজাইন করতে চান, কোনো অ্যাপ ডিজাইন করতে চান, সেটার জন্য করতে পারবেন। ঠিক আছে, তারপর প্রিন্ট মিডিয়ার জন্য আছে, ওয়েবের জন্য আছে, ফিল্ম এন্ড ভিডিওর জন্য আছে, আর্ট এন্ড ইলাস্ট্রেশনের জন্য আছে। আমি ফিল্ম এন্ড আমি সরাসরি প্রিন্টে যাই, এটার সাথে আমার সবাই পরিচিত। লেটার সাইজ, A4 সাইজ বা লিগাল পেপার, এগুলোর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। ঠিক আছে, তো সে আমি একটা A4 সাইজের পেপার নিব। A4 সাইজের আমি ধরুন যে পেপার সিলেক্ট করে দিলাম, A4 সিলেক্ট করলাম। এখানে পিসের ডিটেলস দেয়া আছে। পিসের ডিটেলস এর প্রথমেই হচ্ছে নাম। এখানে আপনি যখন যেটা কাজ করবেন, আপনি যদি মনে করেন একটা শেপ ড্রয়িং করবেন, তাহলে একটা নাম লিখলেন, যে শেপ ওয়ান বা শেপ টু, এভাবে নাম লিখতে পারেন। লোগো ডিজাইন করলে আপনি লোগোটার নাম লিখতে পারেন, অথবা পরেও লিখতে পারেন, কিছু এখন নাও লিখতে পারেন, লিখতেও পারেন, নাও পারেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে উইড আছে, হাইট আছে, তারপরে দেওয়া আছে একটা বক্সের মধ্যে পয়েন্ট। পয়েন্টে ক্লিক করে এখানে কিছু অপশন পাবেন। যারা আগের ভার্সন ইউজ করেন এখানে 4-5টা অপশন পাবেন, আর যারা নতুন ভার্সন ইউজ করছেন তারা সবগুলোই পাবেন। পিক্সেল, পয়েন্ট, পিক্স, তারপর ইঞ্চ, ফিট, আমাদের এতগুলো লাগবে না। আমাদের পিক্সেল আর ইঞ্চ এই দুইটা মনে রাখলেই মোটামুটি সবগুলো আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, মানে একই জিনিস, জাস্ট সাইজটা ভিন্ন ভিন্ন। কেউ যদি আপনাকে মিলিমিটারে দেয় তো মিলিমিটারে নিলেন, কোনো বায়ার যদি আপনাকে সেন্টিমিটারে একটা আর্টবোর্ডের সাইজ বলে দেয়, আপনি তাহলে সেন্টিমিটারে নিলেন, সেম জিনিসই মিন করবে সবগুলোই। ঠিক আছে, তো আমি এখানে ইঞ্চ করে দিলাম। ঠিক আছে, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, পিক্সেল আর ইঞ্চ কিন্তু অনেক ডিফারেন্স হয়। হ্যাঁ, এক পিক্সেল এর জন্য আমরা এখানে 1 ইঞ্চির জন্য আমরা এখানে 72 পিক্সেল পাবো। কিন্তু সেদিন যেমন একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমি এখানে দেখাইছি এইভাবে করে, তো একজন ইঞ্চ নিছেন, কিন্তু এখানে নিছেন 1500 বাই 1500 আর্টবোর্ড ইঞ্চ হিসাবে। তো অত বড় করে আর্টবোর্ড নিলে আসলে আপনি যখন কাজ করবেন, তখন কাজ করে দেখা যাচ্ছে আপনি ড্রয়িং করতেছেন কিন্তু কোনো কাজ করতেছেন না, কারণ আপনার আর্টবোর্ডের সাইজটা অনেক বড় হয়ে গেছে, স্টক শো করতেছে না, অনেক সময় এমন হতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনি ইঞ্চিতে নিচ্ছেন না পিক্সেলে নিচ্ছেন। যদি পিক্সেলে নেন তাহলে 1500-2000 পর্যন্ত বা 5000 পর্যন্ত নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যখন ইঞ্চিত নিতে যাবেন তখন একটু খেয়াল রাখবেন যে অত বেশি যেন না হয়। আপনার যেটা সাজেস্টেড থাকবে সেটাই নিবেন, চেষ্টা করবেন। আর সাজেস্টেড বাইরে যাইতে গেলে ধরেন যে সর্বোচ্চ 8-10 ইঞ্চি বা
15-20 ইঞ্চি এরকমই নিতে পারেন, বেশি নেওয়ার দরকার নাই আপাতত। ঠিক আছে, তো এখানে ইঞ্চ নিতে পারেন অথবা পিক্সেলে নিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। দেখেন পিক্সেলে কত, 595। ঠিক আছে, আর ইঞ্চ কত ছিল আমাদের, 8.2677, খুব কম। সো এটা হচ্ছে উইডথ, এটা হাইট। হ্যাঁ, এখন খেয়াল করেন এখানে ওরিয়েন্টেশন দেয়া আছে। ওরিয়েন্টেশন হচ্ছে একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। প্রথমটা হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেটে হচ্ছে হাইট বেশি থাকে, এই যে হাইট এখন বেশি আছে, উইডথ কম আছে। আর যদি আমি এটাকে ল্যান্ডস্কেপ মোডে করে দিই, তখন দেখবেন উইডথটা বেশি হয়ে গেছে 11.6929, আর হাইট হয়ে গেছে 8.2677। তাহলে কি হচ্ছে, হাইটটা কমে গেছে। ল্যান্ডস্কেপের জন্য হাইট কম, উইথ বেশি। তো এখান থেকে আপনারা ওরিয়েন্টেশন থেকে জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে এই হাইট এবং উইথটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে আর্টবোর্ডের সংখ্যা, আমি এখন একটা আর্টবোর্ড নিয়ে কাজ করে দেখাবো আপাতত। তো এখান থেকে আপনাদের কারো যদি মনে হয় যে না মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করবো, তাহলে করতে পারেন, তিনি সমস্যা নেই, 4টা 5টা 8টা 10টা মিস্টার, আপনার যতগুলো খুশি আপনি আর্টবোর্ড নিয়ে কাজ করবেন। পরের অপশনটা হচ্ছে ব্লিড। এই ব্লিডটা হচ্ছে কি, যখন আমরা কোনো কিছু প্রিন্টিং এর জন্য কাজ করব, সে কোনো ফ্লায়ার বা বিজনেস কার্ড কিংবা কোনো পোস্টার ডিজাইন করব, ঠিক আছে, বা ব্যানার ডিজাইন করব প্রিন্টিং এর জন্য। তো প্রিন্টিং এর জন্য যখন ডিজাইন করতে হয় তখন আমরা একটু ব্লিড ইউজ করি। এটা হয় 1 ইঞ্চ বা 0.25 ইঞ্চ। ঠিক আছে, 0.25 ইঞ্চি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি, অথবা 18 পিক্সেল। ঠিক আছে, এটা ব্যবহার করার কারণ হচ্ছে কি, যখন প্রিন্টিং এর সময় আমাদের একটু, আমরা চাই যে একটু ফাঁকা জায়গা থাক, কারণ আমার পুরো আর্টওয়ার্কটাই মেন সাইজ থাকে, তখন একটু প্রিন্টিং এর সময় যদি একটু কম বেশি হয়, দেখা যাচ্ছে যে কাটিং করতে গিয়ে আমার মানে আমার মূল অংশ কেটে গেছে, আমার ব্যানারের কিংবা আমার বিজনেস কার্ডের মূল অংশ কেটে গেছে। সেই জন্য আমরা ওটাকে একটু ব্লেড ইউজ করি, যেন সেফটি থাকে। ঠিক আছে, চারপাশে একটু ফাঁকা জায়গা থাকবে, প্রিন্টিং এর সময় যদি একটু এদিক ওদিক হয় যেন কাটিং ওটা সুন্দর করে বাদ দেওয়া যায়। ঠিক পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার বায়ার রিকমেন্ড করে দেয় যে না তার উইদাউট ব্লিড লাগবে, তাহলে আপনার ব্লিড ইউজ করার দরকার নাই আর্টওয়ার্কের মধ্যে। ঠিক আছে, আদারওয়াইজ আপনি নিজে থেকে হলে করবেন যদি প্রিন্টিং এর জন্য কাজ করেন। আর ওয়েবের জন্য কাজ করলে কোনো ব্লিড নেওয়ার দরকার নাই। যখন সে কোনো ওয়েব ব্যানার তৈরি করতেছেন কিংবা ফেসবুক কভার তৈরি করতেছেন, তাহলে ব্লিড নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন করতেছেন কিংবা অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন করতেছেন কিংবা ইনফোগ্রাফিক, যেটাই হোক না কেন, এগুলো ডিজাইন করার জন্য আপনাকে কখনোই ব্লেডের দরকার হবে না, কারণ এগুলো ওয়েবে ব্যবহার হবে, আর ওয়েবে ব্যবহারের জন্য তো প্রিন্টিং এর কোনো অপশন নেই। সো আপনার কাটিং এরও কোনো প্রবলেম নাই, যে কারণে আপনার ব্লিড ইউজ করার দরকার নেই। আর যখন আপনি প্রিন্টিং মিডিয়ার জন্য কাজ করবেন, তখন আপনাকে ব্লিড ইউজ করতে হবে, কারণ একটু প্রিন্টিং এর সময় একটু ফাঁকা জায়গা রাখাই লাগবে আপনাকে, ওই সেফটি অংশটুকু। জুবাইর রহমান ভাই, কিছু বলবেন? না বললে মাইক্রোফোন অফ করে রাখেন ভাইয়া। তারপরে দেখেন অপশন আছে অনেক, এই অপশনটা আমি অন করে রাখছি, ওটাকে হয়তো বা এই অপশনটা অফ হয়ে আছে। অ্যাডভান্স অপশন আপনারা এখানে দেখতে পাবেন, এমন হয়ে আছে। জাস্ট একটা এই অ্যারো সাইনে একটা ক্লিক করবেন, তাহলে অ্যাডভান্স অপশন চলে আসবে। এটা হচ্ছে কালার মোড, এখানে দুইটা কালার মোড আছে, একটা সিএমওয়াই কে কালার মোড, একটা হচ্ছে 8 জিবি কালার মোড। সিএমওয়াই কে হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এটা হচ্ছে প্রিন্টিং কালার বলা হয় এটাকে, যে আমরা যখন প্রিন্টিং মিডিয়া নিয়ে কাজ করব তখন আমরা সিএমওয়াই কে কালার কোড ইউজ করব। ঠিক আছে, আর 8 জিবি কালারটা হচ্ছে ওয়েব কালার, যখন আমরা ওয়েবের জন্য কাজ করব তখন আমরা 8 জিবি কালার মোডটা ইউজ করব। ঠিক আছে, সিএমওয়াই কে তে ইউজ করলে আপনাকে অবশ্যই এখানে 300 পিক্সেল ইউজ করতে হবে। এখানে সবসময় হাই হাই পিপিআই আপনার ইয়ে করবেন, বা হাই ডিপিআই আপনারা ইউজ করবেন, সেটা হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চ। মানে 1 ইঞ্চির মধ্যে 300 ডট বা 300 পিক্সেল থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে হাই রেজুলেশন। আর যারা স্ক্রিন রেজুলেশন ওয়েবের জন্য কাজ করবেন, ওয়েবের জন্য ওয়েব ব্যানার তৈরি করতে হোক বা যে কোনো অ্যাড ক্রিয়েটিভ যে কোনো কিছু তৈরি করা হোক না কেন, বা লোগো, আপনি তখন চাইলে স্ক্রিন মোড ওই যে 72 পিপিআই, 72 পিক্সেল পার ইঞ্চ। ঠিক আছে, 1 ইঞ্চি হচ্ছে 72টা পিক্সেল বা 72টা ডট, সেটা ইউজ করতে পারেন, সমস্যা হবে না। ঠিক আছে, ওয়েবের জন্য যখন তৈরি করবেন, আর যখন প্রিন্টিং এর জন্য তৈরি করবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাকে হাই রেজুলেশন তৈরি করতে হবে। ক্লিয়ার সবাই?
জি ভাইয়া। প্রিন্টিং এর জন্য কি নিবেন আর ওয়েবের জন্য কি নিবেন, এটুকু মনে রাখলেই হবে, বাকিগুলো আপনারা নিতে পারবেন এখানে সবগুলোই। আর আর্টবোর্ড নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে কত ইঞ্চিতে নিচ্ছেন না পিক্সেলে নিচ্ছেন। পিক্সেলে নিলে নেন 1000, 2000, 2000 স্যার নেন, কাজ ওয়েবের জন্য সম্ভব। হাই রেজলিউশন নেব। ওয়েবের জন্য আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন, 72 থেকে শুরু করে 72 থেকে 300 পর্যন্ত আপনার যেটা খুশি। কিন্তু যদি প্রিন্টিং হয় তাহলে সিএমওয়াই কে 300 ইউজ করবেন, ওখানে কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক আছে, দাদা সিএম মাইকের মধ্যে হাই ইউজ করা হয়। বুঝি নাই। আর রেডমি সিএম কোথায়? মাইক হাই একজন বলেন তাহলে বোঝা যাবে, দুইজন একসাথে কথা বললে বোঝা যায়। বলতে হ্যাঁ বলেন। চাচ্ছিলাম প্রিন্টিং এর জন্য হাই হ্যাঁ রেগুলেশন। হ্যাঁ, প্রিন্টিং এর জন্য অবশ্যই আপনাকে হাই রেজুলেশন ইউজ করতে হবে, 300 পিপিআই। আর হাই ওয়েবের জন্য রেজলিউশন বেশি আরো আছে নাকি দাদা? ইলাস্ট্রেটরে তো পারবেন না, ফটোশপে পারবেন, আপনার যত ইচ্ছা 300, 600। ও ভাইয়া আরজিবি কালারটা কোন ক্ষেত্রে ইউজ হয়? ওয়েবের ক্ষেত্রে যখন আপনি একটা লোগো তৈরি করবেন, লোগোটা প্রিন্টের চাইতে ওয়েবে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, তারপর সে অ্যাড ক্রিয়েটিভ বা ওয়েব ব্যানার যেগুলো আছে, বা ফেসবুক কভার ফটো, ঠিক আছে, লিঙ্কডইন কভার ফটো, কিংবা ইউটিউব ব্যানার, এগুলো যখন তৈরি হয় তখন তো এগুলো তো আপনার প্রিন্টিং এর জন্য তৈরি হবে না, এগুলো তো ওয়েবের জন্যই তৈরি হবে, তাই না? বিভিন্ন ওয়েব ব্যানার, ওয়েবসাইটের জন্য যে অ্যাড ব্যানার গুলো থাকে সেগুলো, এগুলো তো আপনার ওয়েবে ব্যবহৃত হয় সব জায়গায়। তো এগুলোর জন্য আপনারা আরজিবি কালার ইউজ করবেন। ঠিক আছে, রেড, গ্রিন, ব্লু, এই যে আপনারা 16 মিলিয়ন কালার বলেন না, সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটাকে গুণ করলে 16 মিলিয়ন কালার হয়। এক একটার ভ্যালু হচ্ছে 256 করে। গুণ করে দেখাই দিচ্ছি আমি, সমস্যা নাই, আর ক্যালকুলেটর দিই। হ্যাঁ, আপনি কি করে অ্যাডভান্স অ্যাপ অপশনটা নিয়ে আসছেন, আমাদের এটা একটু দেখান। কোন অ্যাডভান্সটা? এই যে বললেন যে কারো কারো থাকবে না, নতুন ইনস্টল করলে অ্যাডভান্স অপশন। আস্তে আস্তে যাই ভাই। আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের 8 জিবি কালারের ভ্যালু হচ্ছে 16 মিলিয়ন কালার। আপনারা যখন মানে কেউ ফোন কিনতে যান বা টিভি কিনতে যান, আপনারা রেজুলেশন দেখেন যে 16 মিলিয়ন কালার কিনা, আমরা চেক করে দেখি। তো প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 0 থেকে 250, মানে 255, 0 to 255 প্রত্যেকটারই ভ্যালু আছে। তাহলে ভ্যালু টোটাল কত হচ্ছে? 256 হচ্ছে, মানে 255 এবং জিরো, জিরো জিরো তো কিন্তু একটা ভ্যালু যাচ্ছে। ঠিক আছে, আর এর জন্য এটা জি ফর মানে গ্রিন, গ্রিনের জন্য এইটা গুণ ব্লু, ব্লু এর জন্য এইটা ভ্যালু ইকুয়াল করলে যেটা হয় এই যে এটা 16 মিলিয়ন কালার, এই যে 16.777.216 কালার। হিসাব করেন এখানে, 1,67,77,216 টোটাল ভ্যালু। এতগুলো কালার আপনারা ইউজ করেন ফোনের মধ্যে, কি দিয়ে? 8 জিবি গ্রেড, গ্রিন, ব্লু দিয়ে, তিনটা দিয়ে এতগুলো কালার তৈরি করতে পারেন। তো ঠিক আছে, আমরা একটু এটা ক্রিয়েট করে ফেলি চাইলে এভাবে। আর যদি কেউ কাস্টম ভাবে দিতে চান যে এখানে আমি কাস্টম ভাবে নেব, ইঞ্চিতে করে নিতে পারেন, পিক্সেলে করে নিতে পারেন। একটু wait। এক মিনিট জাস্ট।
তো আমি কাস্টম ভাবে আর্টবোর্ড নিই, সরি করলে এখানে দেখেন। প্রশ্ন করব? হ্যাঁ বলেন। সম্ভবত আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে না। ডান স্ক্রিন পাশে হচ্ছে তো। ডান পাশে অল্প একটু জায়গা দেখাইতেছে রেড কালার। হ্যাঁ ফুললি স্ক্রিন রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। হবে। স্ক্রিন রেকর্ড হচ্ছে, ওটা সমস্যা নেই। আচ্ছা হোক। তো এখানে আমি যদি A4 সাইজ না নিই, এখন কাস্টম ভাবে কোনো সাইজ নিই, তাহলে আমি এখান থেকে পিক্সেল বা ইঞ্চি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমি পিক্সেল সিলেক্ট করলাম, করে আমি ধরেন যে একটা স্কোয়ার আর্টবোর্ড নিব, আমি এখানে পুরোটাকে ডিলিট করে দিয়ে 1000 করে দিলাম, এটাকেও ডিলিট করে দিয়ে 1000 করে দিলাম। ঠিক আছে, আমি একটা কাস্টম সাইজের আর্টবোর্ড ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে দেখেন একটা কাস্টম সাইজের আর্টবোর্ড চলে আসছে। ঠিক আছে, কেউ যদি মনে করতেন আমি A4 সাইজে নিব, তো A4 সাইজটাই নিতে পারতেন। আরো অন্য সাইজ ছিল, আপনাদের যেটা রিকমেন্ডেড থাকবে সেটা নেবেন। তবে লোগোর জন্য কোনো যদি রিকমেন্ডেড সাইজ না থাকে, মানে সেই বায়াররা সাধারণত বলে দেয় না। অনেক সময় বলে দেয় কি যে অনলাইন স্টোরের জন্য যখন লোগো তৈরি করে, তখন ধরেন যে বলে দেয় যে আমার লোগোটা অনলাইন স্টোরের জন্য হবে, তো আপনি সেভাবে তৈরি করবেন। তো অনলাইন স্টোর গুলোতে লোগো গুলো সাধারণত থাকে যে এরকম এতটুকু জায়গা থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে 200 পিক্সেল বাই 50 পিক্সেল কিংবা 150 পিক্সেল বাই 50 পিক্সেল কিংবা 250 বাই 50 এরকম একটা সাইজ দেওয়া থাকে। কিংবা ধরেন যে 250 বা 250 এরকম স্কোয়ার সাইজের একটা আর্টবোর্ডও অনেক সময় কাস্টম ভাবে থাকে কিন্তু। ঠিক আছে, তো সো যখন আপনাকে রিকমেন্ডেড করে দেবে, তখন ওইভাবে শুধুমাত্র ডিজাইন করতে হবে। আদারওয়াইজ আপনারা যে কোনো লোগো ডিজাইনের জন্য থাউজেন্ড একটা আর্টবোর্ড ব্যবহার করতে পারেন খুব ইজিলি, যেটা আপনাদের পোর্টফোলিও সাইটে আপডেট করার জন্য কাজে লাগবে হয়তো, বা যে কোনো কন্টেস্টে এন্ট্রি দেন তখনও দেখতে, মানে ওই সাইজটাই দেখতে ভালো লাগে আর কি। থাউজেন্ড হলে একটা স্কোয়ার সাইজের মধ্যে থাকবে আপনার লোগোটা, তখন দেখতে সুন্দর দেখা যায়, মক আপ না করলেও ভালো লাগে। ঠিক আছে, সো আমি একটা থাউজেন্ড আর্টবোর্ড ক্রিয়েট করলাম এখানে। আর একটু আমি আপনাদেরকে ইন্টারফেস পরিচিত করে দিই প্রথমেই, যারা আছেন তারাও একটু মানে ভালোভাবে একটু খেয়াল করেন। মেনু বার আমি বলছিলাম, প্রথম একটা হচ্ছে মেনু বার। হ্যাঁ, মেনু বারের মধ্যে আমার যখন আমি ডকুমেন্ট নেওয়ার আগ পর্যন্ত এই কর্নার ফাঁকা ছিল। এখন দেখেন এই কর্নারে দুটো অপশন আছে, একটা সার্চ আর একটা হচ্ছে এখানে এসেনশিয়াল লেখা আছে। এসেনশিয়ালটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তো এই তো একটু খেয়াল করেন, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের মধ্যে এখানে বেশ কয়েকটা ওয়ার্ক স্পেস শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অটোমোশন। এসেনশিয়ালটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকেই। ঠিক আছে, হয়তোবা এমন ভাবে থাকবে না, এটা হয়তোবা সাজানো থাকবে না এতটা সুন্দর করে, কিন্তু এটা ডিফল্ট ভাবে আবার এটা থাকে, এসেনশিয়ালটাই থাকে। ঠিক আছে, এসেনশিয়াল ক্লাসিক আছে, লেআউট, পেইন্টিং, তারপর প্রিন্টিং। আপনার যে কোনো ওয়ার্ক স্পেসে যান না কেন, এটা এই ইন্টারফেসটা শুধুমাত্র চেঞ্জ হবে। দেখেন এখন চেঞ্জ হয়ে গেল ইন্টারফেসটা শুধুমাত্র। আপনি লেআউট থেকে আমি যখন পেইন্টিং এ যাব, তখন আবার চেঞ্জ হবে এটা। মানে ডিফল্ট ভাবে এগুলো সেট আপ হয়ে আছে যে আমার যেটার জন্য যে টুলস গুলো দরকার, আপনি যে কোনো একটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। হ্যাঁ, তো আমার কাছে যে এসেনশিয়াল ডিফল্ট ছিল, আমি ওটাকে কাস্টমাইজ করে রাখছি। আপনারা চাইলে অন্যটাকে কাস্টমাইজ করে রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনার যেটা পছন্দ হয়। ঠিক আছে, ডিফল্ট ভাবে থাকে এসেনশিয়াল, এটা ফটোশপেও থাকে, এসেনশিয়ালি থাকে ফটোশপেও ডিফল্ট ভাবে, ইলাস্ট্রেটরেও থাকে। এই প্যানেল গুলো থাকে না, এই প্যানেল গুলো পরবর্তীতে নিয়ে আসা হয় নিজে থেকে। আমি সবগুলো কেটে দিচ্ছি, একটা একটা করে নিয়ে আসবো আমি। আর কিভাবে নিয়ে আসছি সেটাও দেখাই দিব আপনাদেরকে। ঠিক আছে, তবে আমি একটা রেখে দিব, না হলে আমার পরবর্তীতে খুব মানে প্রবলেম করে। একটা রেখে দিব, না হলে কর্নারে নিতেই একটু প্রবলেম দেখাবে। ঠিক আছে, সবগুলো কেটে দিলাম, একটা থাক।
এপাশে টুল বার, প্রথমে দেখেন এটা মেনু বার ছিল, মেনু বারের পরে কি হলো, ওয়ার্ক স্পেস বললাম, তারপর হচ্ছে জাস্ট মেনু বারের নিচের অংশটাই, এই লম্বা যে বারটা দেখতে পাচ্ছেন এই বারটার নাম হচ্ছে অপশন বার। এই অপশন বারের মধ্যে থেকে আপনার যে টুলস গুলো নিয়ে কাজ করবেন, এখানে অনেকগুলো অপশন শো করবে। আরো শুধুমাত্র এগুলোই না, এগুলোর সাথে আরো ডিফল্ট আরো কিছু অপশন শো করবে। এই অপশন গুলো আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, মানে কাজ করার সময় আপনার শর্টকাট হিসেবে ইউজ করতে পারবেন, যে বারবার প্যানেলে না গিয়ে বারবার টুলস না খুঁজে ওখান থেকে আপনি কাজ করে নিতে পারতেছেন। ঠিক আছে, তো দেখেন প্রথমে নো সিলেকশন, পরে দেওয়া আছে এখানে দুইটা কালার দেখাচ্ছে, একটা হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক। তো হোয়াইটটা আমি চেঞ্জ করে দিই, স্কাই ব্লু করে দিলাম, এটা হচ্ছে ফিল কালার। দেখেন এখানে কালার চেঞ্জ করার সাথে সাথে টুলস বারের এখানেও কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অনেকের এই অপশন বারটাই নাই, অনেকের এসেনশিয়াল ওপেন করছেন হয়তো বা বলতেছেন ভাই অপশন বার কোথায় গেল, নাই। তো অপশন বার আছে, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে কন্ট্রোল, যাদের নাই তাদের অপশন বার নাই, যাদের এমন ফাঁকা হয়ে আছে তারা উইন্ডোজে গিয়ে কন্ট্রোলে ক্লিক করবেন, তাহলে অপশন বারটা চলে আসবে। ঠিক আছে, আর কেউ যদি আগের ভার্সনে থেকে থাকেন তা একটু বলবেন, ওখানে কন্ট্রোলও নাই, একটু অন্যভাবে খোঁজা লাগবে আপনাকে। তো কন্ট্রোলে আমরা কন্ট্রোল থেকে কি করলাম, অপশন বারটা নিয়ে আসলাম, যদি না থাকে স্যার প্রথমেরটা আমি হচ্ছে আগের আমাদের ভার্সনে আছি, একটু বললে ভালো হয়। কত ভার্সন ভাইয়া, আগের কত ভার্সনে আছেন? ইলাস্ট্রেটর 10? যারা সিসিতে আছেন তাদের সমস্যা হবে জি না, স্যার, তারা জি। এখান থেকে ভাইয়া আমারটা 14 ভার্সন। সমস্যা নেই ভাইয়া, 14 ভার্সনে কিছু কিছু কাজ ইজি হয় না, এটুকুটাই প্রবলেম। একটু খেয়াল করেন, এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে ফিল কালার, ফিল কালারের পরেরটা হচ্ছে স্ট্রোক কালার। এখানে হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক কালারটা আমি রেড করে দিই, আর ফিল কালারটা গ্রিন করে দিলাম, রেড এন্ড গ্রিন। ঠিক আছে, এখানে স্ট্রোক কালার হচ্ছে রেড আর ফিল কালার হচ্ছে গ্রিন। ঠিক আছে, এখানে স্ট্রোকের সাইজ দেওয়া আছে, স্ট্রোক কালারের পর দেখবেন স্ট্রোকের সাইজ দেওয়া আছে এখানে অন পিক্সেল, এখানে চাইলে 0.25 থেকে মানে 0.25 পিক্সেলও দিতে পারেন, সেখান থেকে শুরু করে আপনি আপনার ইচ্ছা মতো যত পিক্সেল ইচ্ছা দিতে পারেন আপনি। এখানে পিটি লেখা আছে, হয়তো আপনার ইন্টারফেসের মধ্যে দেখেন ওটা হচ্ছে পয়েন্ট লেখা আছে, 1.2.3 ডাজন্ট ম্যাটার, পিক্সেল পয়েন্ট এক্ষেত্রে সমান ভ্যালু দেয়, তো কোনো প্রবলেম হবে না। আর পরেরগুলো হচ্ছে স্ট্রোকের সাইজ এবং স্টাইল, এখানে আপনি কয়েক ধরনের স্ট্রোক ইউজ করতে পারেন, যে স্ট্রোক আমি ইউজ করলাম তারপরে স্ট্রোকটা একটু জাস্ট ইন্টারফেসটা চেঞ্জ করে নিলাম, যে আমার মানে সোজা দাগ দরকার নাই, এখন এখন একটু রাউন্ডেড শেপ দরকার, তখন আপনি এই শেপ গুলো চাইলে ইউজ করতে পারেন। আমি দেখাই দেবো আস্তে আস্তে একটা একটা করে। এখানেও জাস্ট আসছে, আমরা এখান থেকে বেসিক ব্যবহার করব কিংবা এই পয়েন্ট গুলো ব্যবহার করব স্ট্রোকের জন্য। তারপরে আছে অপাসিটি, অপাসিটি এখানে 100% দেওয়া আছে। আপনারা যদি মনে করেন যে না একটা আমরা এখানে ওয়াটারমার্ক করবো কোনো কিছুকে, তো অপাসিটি কমাই দিলেন, 100 এর বেশি যেতে পারবেন না, কিন্তু 100 থেকে কমে 0 পর্যন্ত আসতে পারবেন। অপাসিটি যত বেশি থাকবে ভিজিবিলিটি তত ভালো থাকবে। অপাসিটি যদি আপনি 2% বা 3% করে দেন, ওর ভিজিবিলিটি একেবারে কমে যাবে। ঠিক আছে, কেমন সে এখানে আমি একটা ড্রয়িং করছি, রেক্টাঙ্গল দেখতে পাচ্ছেন। আমি যদি এখন অপাসিটি কমাই দিই, আমি অর্ধেকটা সাদার মধ্যে রাখলাম, অর্ধেকটা বাইরে রাখছি দেখার সুবিধার্থে, যে দুই পাশে রাখতে পারবেন এবং কাজও করতে পারবেন। সে আমি কমাই দিলাম, এখানে 10% করে দিলাম। এখন দেখেন এই 10% অপাসিটি দিলে কেমন দেখাচ্ছে। আমার রেক্টাঙ্গল যা ছিল তাই আছে, কিন্তু কি হচ্ছে, তার তার ট্রান্সপারেন্সিটা বেড়ে গেছে অনেক। ঠিক আছে, তো এটাই হচ্ছে অপাসিটি, ট্রান্সপারেন্সির জাস্ট অপোজিট। সিলেক্ট করে আবার বাড়াই দেন, তখন আবার এটা ফুল হয়ে যাবে, মানে পূর্ণভাবে দেখা যাবে। ঠিক আছে, তারপরে স্টাইল, ডকুমেন্ট সেটআপ, প্রিফারেন্স, এগুলো পরে দেবো আস্তে আস্তে। জাস্ট অপশন বারের নিচে আছে আমাদের ডকুমেন্ট ট্যাব, এটা হচ্ছে ডকুমেন্ট উইন্ডো। একটা ডকুমেন্ট আছে এখানে, আমি যদি মনে করি যে আরো একটা ডকুমেন্ট নিব, আপনাদেরকে ফাইল শুধুমাত্র আমরা নিউ দেখাইছি, আমরা একটু ওপেন করি, ওপেন করে আমি যে কোনো একটা ফাইল যদি ওপেন করতে চাই, ও আমাদের ততক্ষণে ওপেন হয়ে মানে ডাউনলোড হলো কিনা একটু আমরা চেক করে দেখি। এটাও ভাই ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। যারা যারা প্রবলেম বলতেছিলেন তাদের জন্য, তারা দেখেন যে কোনো প্রবলেম নাই আসলেই, ভাইয়া নিজের নেটের প্রবলেম হতে পারে। তো আমি এখান থেকে একটু একটা ফাইল ওপেন করব। আল্লাহ ভাই, হেলিকপ্টার চলতেছে কার ওখানে?
নাসির ভাই, হ্যাঁ ভাইয়া, নেটওয়ার্ক আমি নো প্রবলেম। ডাউনলোড হ্যাঁ, দিছি, ইনস্টল করতে পারছি না। আচ্ছা ওটাও দেখা দিচ্ছি, একটু আচ্ছা একটু ঠিক ওয়েট আছে, করেন। আমার একটা ওইটা দেখা দিন। আচ্ছা দেখা যাবে, সমস্যা নেই। তো আমি দেখি একটু একটা ফাইল ওপেন করে দেখি। এখানে ইলাস্ট্রেটরে যে কোনো ফাইলই ওপেন করা যায়, আপনি এআই বা পিএস যে কোনো ফাইল চাইলে ওপেন করতে পারবেন, সমস্যা হবে না। সে আমি এখান থেকে একটা ফাইল ওপেন করলাম, একটা ইমেজ ওপেন করলাম, নর্মাল একটা ইমেজ। এটা একটা ইমেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ইমেজ, এই ইমেজটা আমি এখানে ওপেন করছি, ঠিক আছে। এটা আমার আর্টবোর্ড ডকুমেন্ট, আর এটা হচ্ছে আমার ইমেজ। এখানে দেখেন ইমেজের ট্যাবের জন্য আপনারা অনেক সময় এই প্রবলেমটা ফেস করেন, সেখানেও কিন্তু আমার আর্টবোর্ডটা আছে। এই যে আর্টবোর্ডটা আমার আছে কিন্তু এখানে, এটাও থাউজেন্ডই আর্টবোর্ড আছে। ইমেজটা অনেক বড়, থাউজেন্ড চাইতে অনেক বড়, এই জন্য এমন দেখাচ্ছে এটা। এখানে কালার যখন দেখবেন তখন কালারটা ফুল পাবেন না, নাই, সচেস প্যানেল গুলো নাই, হারাই গেছে। স্ট্রোক যখন নেবেন সচেস প্যানেল গুলো হারাই গেছে, আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে, কারণ এটা কি, আপনি ইমেজ ওপেন করছেন, এই জন্য ডকুমেন্টটা এমন আছে। যাক, সেটা বড় ব্যাপার না। আমার যেটা দেখানো দরকার সেটা বলি, যে এখানে আমি দুইটা আছে আমার ডকুমেন্ট, একটা হচ্ছে এইটা, এই ডকুমেন্টটা, আর একটা হচ্ছে এই বুক কভার, মানে বুকটা, দুইটা, ঠিক আছে। তো দুইটা ডকুমেন্ট আছে, তো অনেক সময় অনেকে কাজ করার সময় দেখবেন যে এইভাবে নিয়ে রাখছে আলাদা আলাদা করে। তো এভাবে কাজ করলে একটু প্রবলেম হয়। দেখেন আমার এখন ডকুমেন্ট অন যেটা আমি নিছিলাম শুরুতেই, সেটা আমি খুঁজে পাচ্ছি না এখন। এটাকে আমার সরায়ে ছোট করে বড় করে খোঁজা লাগবে, আমাকে এইটা খোঁজা লাগবে। তো এইভাবে কাজ না করে, মানে এটা কাজ করতে একটু প্রবলেম। আপনারা এইভাবে চাইলে অনেকেই দেখবেন যে অনেকে এইভাবে কাজ করেন, আমি দেখছি যে, তবে কেউ প্রফেশনালি এভাবে কাজ করতে পারেন না, এটা আসলে দেখতে ভালো দেখায় না, এবং কাজের ক্ষেত্রে আপনার খুব অসুবিধা হবে যে কোন ট্যাবে কাজ করতেছেন, কখন অতগুলো তো মনে থাকে না। আপনি যখন 5টা ট্যাব বা 10টা ট্যাব নিয়ে কাজ করবেন, আপনি কন্ট্রোল ট্যাবের মাধ্যমে এটা সুইচ করতে পারবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাবের মাধ্যমে সুইচ করতে পারবেন, ঠিক আছে। এখন সে আপনি 1 আর 3 নাম্বারে কাজ করতেছেন, এখন বারবার আপনি কন্ট্রোল ট্যাব করে অনে একবার যাবেন, 3 একবার যাবেন, তো এত কঠিন করার কিছু নাই। তো আমরা জাস্ট এটাকে সেট আপ করে রাখবো কিভাবে, এই যে উপরে নিয়ে আসবো, নিয়ে এসে যখন এই দেখেন একটা নীল কালার, নীল রঙের ব্যান্ড শো করতেছে চারপাশে, আমরা ছেড়ে দিলাম, তাহলে এটা এখানে ফিক্সড হয়ে গেল। আমরা এটাকেও নিয়েছি একইভাবে। আমরা যদি এখানে আরো কোনো ডকুমেন্ট নিই, আরো 3-4টা ডকুমেন্ট নিয়ে একটা ফাইল নিউ করি, ওপেন করি, এজ ইউজুয়াল যা আছে, বা A4 সাইজ আছে, A4 সাইজে ক্রিয়েট করে দিলাম একটা, A4 সাইজ ক্রিয়েট করলাম, ঠিক আছে। এটা ল্যান্ডস্কেপ মোডে আছে। তো দেখেন এখানে 3টা ডকুমেন্ট আছে, তো আপনি যে কোনো ডকুমেন্টে ক্লিক করে করে যেতে পারেন এখান থেকে। জাস্ট খুব ইজি একটা জিনিস, কন্ট্রোল ট্যাব দিয়েও আপনি সুইচ করতে পারবেন, যে 1 2 3 1 2 3 এটি সিলেক্ট চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি জাস্ট এই ডকুমেন্টের উপর ক্লিক করলেই জুম ওখানে আউটটা চলে কিভাবে যাবেন। করবো? হ্যাঁ, বুঝি নাই। জুম ইন জুম আউটটা কিভাবে করব? জুম ইন জুম আউট, এখানে জুম বাটন আছে তো টুলস বারের মধ্যে, ওটা দিয়ে করতে পারবেন, অথবা অল্টার প্রেস করে মাউস স্ক্রল করবেন, তাহলে জুম ইন জুম আউট করতে পারবেন। কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, ম্যাক চালাইলে অপশন, অল্টারের সাথে অপশনই থাকে তাই না, আমি কোনো ইউজ করি নাই বলতে পারছি না। জি ভাইয়া, অপশন থাকে। হ্যাঁ অপশন থাকে, অপশনের সাথে ওই জাস্ট মাউসটা স্ক্রল করলেই হয়, তাহলে ছোট বড় হবে, ঠিক আছে। জুম, মানে জুম ইন জুম আউট, অথবা এখান থেকে কাস্টম ভাবে নিয়ে জুম ইন জুম আউট করতে হবে। এমনিতে হাত করলেও হয়, যেভাবে ছবি জুম করে এরকম করলেও জুম ইন জুম আউট। হ্যাঁ হবে, কন্ট্রোল প্লাস করলেও হয়, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস করলে জুম হবে, কন্ট্রোল মাইনাস করলে জুম আউট হবে। কেউ যদি এটা করতে চান তাও করতে পারেন। কন্ট্রোল অ্যাডোবিতে জিরো তো করলে, কন্ট্রোল অল্টার আর হচ্ছে স্পেস বাটনে ক্লিক করলেও প্লাস হয়, তারপরে হচ্ছে মাউসে প্লাস, হ্যাঁ মানে রাইট, ইয়া অল্ট, সাইডটা। শুধুমাত্র অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে হবে, কন্ট্রোল অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে হবে, শুধুমাত্র কন্ট্রোল প্লাস করলেও হবে, কন্ট্রোল মাইনাস করলেও হবে, মানে ইন আউটের জন্য আর কি। এখানে একটা জুম বাটন এক্সট্রা ভাবেও দেয়া আছে, সেটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হিউজ অপশন জুম করার, জুম আউট করার জন্য, ঠিক আছে।
আর যদি আর্টবোর্ড হারায় যায়, একেবারে ছোট হয়ে যায়, সেই কন্ট্রোল ধরেন যে আপনি মাইনাস করতে করতে গেছেন, এই ছোট হয়ে গেছে, কিংবা আপনি প্লাস করতে ধরছিলেন, এখানে অনেক বড় হয়ে গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না কত বড় হয়ে গেছে, কন্ট্রোল জিরো প্রেস করে দিবেন, আপনার আর্টবোর্ডটা চলে আসবে। ঠিক আছে, মনে রাখবেন একটু, তাহলেই হবে। তো এটা হচ্ছে আমার ডকুমেন্ট। তো আমি এইখানে 3টা ডকুমেন্ট ওপেন করছি, ডকুমেন্ট ট্যাব ওপেন করছি 3টা। তো দেখেন কত সহজে আমি এখান থেকে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে সুইচ করতে পারি। 1 2 3 তে আমি যে কোনোটাতে মুভ করতে পারবো। আমি 1 থেকে 3 তেও যেতে পারবো সরাসরি, 2 এ যেতে পারবো, মানে যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো, সেখান থেকে ব্যাক করতে পারবো। কিন্তু আমি যদি আগে যেভাবে দেখাচ্ছিলাম যে আমি যদি এলোমেলো ভাবে নিই, তখন সেটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে খোঁজা, যে কোনটা আমার ফার্স্ট, কোনটা লাস্ট, কোনটা উপরে আছে, কোনটা নিচে চলে গেল। এখন যাই হোক, ওটা জন্য আমরা এইভাবে সেট আপ করে রাখবেন সুন্দরভাবে। এটা হচ্ছে ডকুমেন্ট ট্যাব, ঠিক আছে, বা ডকুমেন্ট উইন্ডো। এরপর এই বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুল বার। তো অনেকের এই টুল বারটা খুব কম অপশন আছে, অনেকের দেখবেন যে ইনস্টল করার পর এখানে কিছু কিছু টুলস আছে, অনেকে মনে হতে পারে ভাই আমার তো এই টুলস গুলো নাই। তো টুলস সবারই সবগুলোই আছে। জাস্ট আপনার উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে টুল বারটা দেখতে পাচ্ছেন, টুল বার এখানে বেসিক হয়ে আছে, আমি এটাকে অ্যাডভান্স করে দিলে আমার বাকি টুলস গুলো চলে আসবে। ইলাস্ট্রেটর অলমোস্ট 65 to 70 টুলস থাকে, ঠিক আছে, সবগুলো টুলস হিডেন হয়ে থাকে। এখানে দেখবেন যে 20-22টা টুল দেখা যাচ্ছে, বাকিগুলো হিডেন অবস্থায় আছে। তো হিডেন অবস্থায় কোথাও নাই, এখানেই আছে, ইলাস্ট্রেটরের মধ্যেই আছে। সেটা হচ্ছে যে এই টুলগুলোর মধ্যে, যে টুলগুলোর সাথে, এই টুল বারটার মধ্যে যে টুলস গুলোর সাথে একটা করে ডাউন অ্যারো কি আছে ছোট্ট করে, সেই ডাউন অ্যারো কি আপনি যদি ক্লিক করে ধরে রাখেন, মানে সেই টুলস গুলোর উপরে জাস্ট ক্লিক অ্যান্ড হোল্ড, তাহলেই দেখতে পাবেন ওখানে হিডেন কিছু টুলস। জাস্ট ক্লিক অ্যান্ড হোল্ড, ঠিক আছে। তো আমি একটা একটা টুলস এর নাম বলতেছি এবং ওই টুলস এর মধ্যে কি কি আছে সেগুলো একটু করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমের টুলস, যেটা একেবারে শুরুতে যে টুলসটা আছে, সেই টুলসটার নাম হচ্ছে সিলেক্ট। টুলের শর্টকাট হচ্ছে ভি, ঠিক আছে। আপনারা যে কোনো টুলস এর উপর যদি এখানে মাউসটা এসে হালকা করে রেখে দেন, কিচ্ছু প্রেস করা লাগবে না, জাস্ট এনে রেখে দিবেন, ঠিক আছে, অথবা একটা ক্লিক করে রেখে দিবেন, তাহলে দেখতে পাবেন ওটা নাম কি, ওটা শর্টকাট কিটা কি দেয়া আছে, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। তো এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আমরা এটা যে সিলেকশন করব, এই টুল সিলেক্ট করে আমরা মুভও করতে পারবো যে কোনো অবজেক্টকে। সেখানে আমার একটা অবজেক্ট আছে, আমি মুভ করতে যাচ্ছি, এই সিলেকশন টুল আছে, সিলেকশন টুল সিলেক্টেড, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে মুভ করতেছি এটাকে, ঠিক আছে। তো আরো অনেক কাজ আছে সিলেকশন টুলের, শুধুমাত্র এই সিলেক্ট করা মুভ করা এটুকুটাই না, এর বাইরেও অনেক কাজ আছে, আমরা আস্তে আস্তে দেখবো কাজগুলো কি কি করতে পারি। এখান থেকে আমরা কপি করতে পারি কিভাবে, ঠিক আছে, এটাকে লক করতে পারি কিভাবে, বা আনলক করতে পারি কিভাবে সিলেকশন টুলের। সিলেকশন টুল যেমন সিলেক্ট, তো মেইন কাজটা হচ্ছে সিলেক্ট করা, এবং আমি চাইলে যে কোনো কিছু মুভও করতে পারবো। পরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের পরের টুলসটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। এই ডিরেক্ট সিলেকশন টুলের সাথে একটা হাইড টুল আছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, ঠিক আছে। তো এটা আমাদের অতটা কাজে লাগবে, সবগুলো কাজে লাগবে, টুলসে প্রত্যেকটা ইউজফুল, কোনোটা কাজে লাগবে না এটা বলা যাবে না, প্রত্যেকটা টুলসে আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ, কিবোর্ড থেকে একবারে ফার্স্ট লেটার এ, এ হচ্ছে শর্টকাট ডিরেক্ট সিলেকশন টুলের। যখন আপনি ডিরেক্ট সিলেকশন ইউজ করবেন, তখন আপনি একটা যে কোনো কাস্টম ভাবে যে কোনো একটা কর্নার হোক বা যে কোনো একটা পজিশন হোক আপনি সিলেক্ট করতে পারবেন। সে আপনি এই কর্নারটা রাউন্ড করতে চাচ্ছেন, কিংবা এই কর্নারটাকে আপনি এই পাশে নিয়ে আসতে চাচ্ছেন, শুধুমাত্র এই কর্নারটা, বাকিগুলো আমাদের যা পজিশনে আছে তাই থাকবে। তখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলেন, এই যে সে এই কর্নারটা শুধুমাত্র সিলেক্টেড করবো আমি, অথবা এই কর্নারে এসে একটা ক্লিক করে দেবো আপনার যেখানে যেটা দরকার, তারপর আপনি এটাকে টান দেন, দেখেন বাকিগুলো আমার কি হচ্ছে স্টেবল, শুধু মুভ করতেছে কোনটা, একটা কর্নার। যদি মনে হয় যে না এটাকে আমি রাউন্ড করব একটু, আমি রাউন্ড করে নিয়ে আসলাম, এখানে রাউন্ড হয়ে চলে আসছে। তো আপনি একটা কর্নারকেই যাই খুশি তাই করতে পারেন। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি শুধু একটা কর্নার না, এখানে যদি মনে হইতো যে না আমি একটা কর্নারকে কিছু করব না, আমি এখান থেকে দুইটা কর্নার, আমি এই কর্নার এবং এই কর্নার, এই দুইটা কর্নারকে আমি রাউন্ড করব। তো আপনি সিলেকশন টুল দিয়ে জাস্ট দুইটা সিলেক্ট করবেন, শিফট কি ধরে রাখবেন কিবোর্ড থেকে, দিয়ে দুইটা পাশকে সিলেক্ট করবেন, দেখেন দুইটা অংশকে সিলেক্ট করছি, দুইটার সাথেই আমাদের এই সার্কেল অপশনটা চলে আসছে। মানে সিসির ভার্সন যারা 15-16 পর থেকে ইউজ করতেছে বা 17 থেকে ইউজ করতেছেন তারা এই অপশনটা পাবেন, আর যারা 14-15 ইউজ করতেছেন
তাদের কাছে এই মানে ডিরেক্টলি রাউন্ড করার এই অপশনটা নাই, ঠিক আছে? 14 ভার্সনে নাই, অন্তত 15তে মেবি আছে। ওটা রাউন্ড করা যায়, রাউন্ড কর্নার করা যায়, একটু একটু প্রবলেম হয় রাউন্ড কর্নার করতে। সিলেক্ট করাটা একবার একটু দেখেন প্লিজ। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন নিলাম, নেওয়ার পর ধরেন যে এই দুইটা কর্নার সিলেক্টেড করবো আমি। আমি যদি উপরে দুইটা কর্নার হইতো তাহলে টান দিয়ে দিতাম উপর থেকে, তাহলে সিলেক্টেড হয়ে যেত। কিন্তু আমার তো দরকার এই কর্নার এবং এই কর্নার। তখন আমি কিবোর্ড থেকে শিফট কি আছে, শিফট কি প্রেস করে ধরে রাখলাম, ঠিক আছে? উপরের এই কর্নারটা সিলেক্টেড করব আর নিচের এই কর্নারটা সিলেক্টেড করব, ঠিক আছে? কিবোর্ড থেকে শিফট প্রেস করে থেকে আমরা এটা সিলেক্টেড করব। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে যাওয়ার পর দুইটা আর সাইন দেখাচ্ছে, আমি এটা দিয়ে এটাকে সুন্দর করে রাউন্ড করতে পারি। এটা রাউন্ড করার জন্য সিসি ভার্সনের এটাই মজা। যারা সিএস ভার্সন ইউজ করেন তাদের জন্য এই সুবিধাটা নাই, কিংবা স্যার আমরা কি চাইলে কি একসঙ্গে 4টা কর্নারকেই মুভ করতে পারবো? অবশ্যই চারটাই করতে পারবেন। তাহলে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের দরকারই নাই, আপনি জাস্ট সিলেকশন টুল নেন, এখানে রাউন্ড শেপ আছেই, জাস্ট ক্লিক করে টান দেন, তাহলে রাউন্ড হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা। আচ্ছা, তো ডিরেক্ট সিলেকশন টুলে এটা হচ্ছে যে আপনি যদি কাস্টম ভাবে যে কোনো একটা কর্নারকে চান, শুধুমাত্র যে সে একটা কর্নারকে আমার দরকার, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে, তখন শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুলটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? পাইতেছি না। হ্যাঁ, বুঝি নাই। সেট কি মানে যে কিটা চাপ দিয়ে ধরে আপনি বললেন যে দুই পাশ সিলেক্ট করব। হ্যাঁ, শিফট কি। হ্যাঁ ভাইয়া এনে মাইক্রোফোনের খুব সমস্যা, বাবা খুব সমস্যা। শিফট কি ভাইয়া কিবোর্ড থেকে? হ্যাঁ, সেট কিটা আমি পাইতেছি না ম্যাকে। শিফট নাই, কি আছে? আমি ভাই ম্যাক ইউজ করি নাই কখনো, আমি বলতে পারতেছি না। কন্ট্রোলের পাশে বা অপশনের পাশে কোন জায়গায়? শিফট। ওকে ওকে। তারপরে আছে আমাদের ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুল দিয়ে আমরা যে কোনো কালারের মানে একই কালারের যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো সিলেক্ট করতে পারি একসাথে। এটা হচ্ছে ম্যাজিক অন টুলের মাধ্যমে। যদি আমার কোনো কথা বুঝতে কারো প্রবলেম হয় একটু বলবেন, রিপিট করবেন বা মানে সাথে সাথে, ঠিক আছে? নাহলে কিন্তু পরে হয়তো বা বললাম একটা, অন্যটা বুঝবেন হয়তো, ঠিক আছে? ম্যাজিক টুলস, ঠিক আছে ভাই বলবো, কন্টিনিউ করেন ভাই। এখানে ম্যাজিক অন টুল আছে, ম্যাজিক অন টুল দিয়ে আমি একই কালারে একটা আর্টবোর্ডের মধ্যে যতগুলো অবজেক্ট আনলক থাকবে প্রত্যেকটা অবজেক্টকে আমরা এখানে সিলেক্ট করতে পারবো। সেটা হচ্ছে ম্যাজিক অন টুলের মাধ্যমে। যদি আমরা একই কালারের প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করতে চাচ্ছি তখন আমরা ম্যাজিক অন টুলটা ইউজ করব, ঠিক আছে? এখানে আমার একটাই অবজেক্ট আছে, আমি একটু অবজেক্টটা বাড়াই নিই, দেখি ছোট করে একটু। তারপর আমি কালার গুলো চেঞ্জ করব, ঠিক আছে? কালার দিলাম এটা স্কাই ব্লু, সরি এটা ধরেন যে রেড দিলাম, আর এখানে গ্রিন রাখলাম। তো দুইটা গ্রিন থাকলো আর দুইটা আলাদা কালার থাকলো, ঠিক আছে? আপনার যদি স্যার মনে হয় এখন, ভিডিওগুলো কি ইউটিউবে পাওয়া যাবে? আজকে দিবেন? হ্যাঁ দিব ভাই, এক ক্লাস শেষ হইলে দিব। জি স্যার, থ্যাংক ইউ। তো এখন যদি আমি এই দুইটা গ্রিন, ঠিক আছে, একসাথে সিলেক্ট করতে যাই তো কি করবো? আমরা ম্যাজিক অন টুল নিলাম, তারপরে ক্লিক করলাম, দেখেন এই গ্রিনে ক্লিক করার সাথে সাথে এই গ্রিনটাও সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনি সিলেকশন টুল ক্লিক করেন, দেখেন দুইটা একসাথে সিলেক্টেড, ঠিক আছে? তো এটা হচ্ছে ম্যাজিক অন টুল, মানে এই কালারের যতগুলো অবজেক্ট থাকবে এই আর্টবোর্ডের মধ্যে এবং আনলক অবস্থায় থাকবে সেগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিবে। এখানে যেমন রেড একটাই আছে, আপনি শুধুমাত্র রেডে ক্লিক করলে শুধুমাত্র রেডটাই সিলেক্ট হবে। যেহেতু একটাই আছে, আমি যদি ডুয়েল থাকতো বা মাল্টিপল থাকতো আরো বেশি, এটা হচ্ছে এটাও রেড আছে, ঠিক আছে? কিংবা এটা আরো অনেক কয়েকটা আছে সেগুলো রেড আছে, আমি দেখি একটু ড্রয়িং করে। এটা রেড, এটা রেড,
অনেকগুলো নিছি এবার, ঠিক আছে। তো এখন যদি আমি মনে করি যে প্রত্যেকটা শুধুমাত্র এখান থেকে রেড গুলোই চেঞ্জ করব, রেডের কালার গুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, ইয়েলো করতে চাচ্ছি কিংবা অন্য কালার করতে চাচ্ছি, তখন আমি ম্যাজিক অন টুল নিলাম, নেওয়ার পর একটা রেডের উপর ক্লিক করব, দেখেন প্রত্যেকটা রেড আমার সিলেক্টেড। এখন এখন যদি আমি এখান থেকে কালার প্যালেট থেকে ফিল কালার থেকে আমরা কালার চেঞ্জ করে দিই, প্রত্যেকটা রেড যা যে রেড গুলো যেখানে ছিল আমার কালার গুলো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, একসাথে সবগুলো সিলেক্টেড। আর তাছাড়া এমনি সিলেক্টেড করতে গেলে আপনাকে কি করতে হতো, আলাদা আলাদা করে সিলেক্টেড করতে হতো। এই যেমন এখন গ্রিন নিলাম, এখন সেম কালার, বাট কি হয়েছে আমার এই দুইটা কিন্তু সিলেক্টেড না এখন পর্যন্ত, এই জন্য এই পাঁচটার শুধুমাত্র কালার চেঞ্জ হবে, যেহেতু সিলেক্টেড এই পাঁচটাই আমার আগে থেকে আছে। যদি এর সাথে আমি সবুজকে একসাথে সিলেক্ট করে দিই তখন একসাথে সবগুলো সবুজ সিলেক্টেড হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। সেম অন্য একটা কালার নিয়ে রেখে দিলাম আমি, এই কালারটা নিলাম। এটা হচ্ছে ম্যাজিক অন টুল। ম্যাজিক কন্ট্রোলের পরে আছে ল্যাসো টুল, ল্যাসো টুল দিয়ে আপনি যে কোনো অংশকে সিলেক্ট করতে পারবেন, কাটাকুটি করতে পারবেন, ঠিক আছে। তারপর আছে পেন টুল, এই খুব ইউজফুল বলা যায় পেন টুলকে, মানে যে কোনো ড্রয়িং করার ক্ষেত্রে আপনার পেন টুলটা খুব কাজে আসবে, সুতরাং এই পেন টুলটা নিয়ে আপনার একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। পেন টুল, পেন টুলের সাথে আরো কিছু হিডেন টুল আছে, সেগুলো হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, বা অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা, সেটা আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল বলে থাকি। তো এখান থেকে আপনি যে কোনো পজিশনে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে পারেন। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে কোনগুলো, এখানে যেমন দেখেন, একটু খেয়াল করেন, আমি একটু অ্যাঙ্কর পয়েন্টের সম্বন্ধে বলি। আমি এটা সিলেক্টেড করলাম, একটু জুম করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি এটাকে। এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে অন টু, প্রত্যেকটা পয়েন্টের উপর যখন আপনি কার্সরটা রাখবেন তখন দেখতে পাবেন অ্যাঙ্কর লেখাটা উঠবে একবারে কর্নার ছোট্ট করে। যদি আপনার স্মার্ট গাইডটা অন থাকে, স্মার্ট গাইড কিভাবে অন রাখবেন সেটাও দেখাই দেবো আমি। এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আপনি যদি মনে করেন যে এখানে আমি আরো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাহলে কিবোর্ড থেকে প্লাস আইকন প্রেস করতে পারেন, অথবা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করে জাস্ট এটা ক্লিক করবেন। তারপর আপনি এই যে দেখেন আমার মাউস কার্সরটা কেমন হয়ে গেছে, এটা পেন টুলের মতো হয়েছে, আর কর্নারটা হয়েছে এটা প্লাস আইকন দেয়া আছে। এখান থেকে আমি যে কোনো জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবো, কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আপনি শুধুমাত্র এই পাথের উপর নিতে পারবেন। এই পুরো পাথটা দেখতে পাচ্ছেন, চার কর্নার যে পাথটা আছে এই পাথের উপর নিতে পারবেন, আপনি এই ফাঁকা জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন না, আপনি এই অবজেক্টের মাঝেও অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন না। নিতে পারবেন কোথায়, অনলি পাথের উপরে, এটা যে কোনো জায়গায় হোক, যে কোনো পাথের উপরে হোক আপনি এটাকে নিতে পারবেন, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন যদি আপনার মনে হয় যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করব, তাহলে এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করবেন, অথবা কিবোর্ড থেকে মাইনাস আইকন প্রেস করবেন, ঠিক আছে। তারপর এখানে চাইলে আপনি ধরেন যে মাইনাস করে দিলাম, দেখেন এই অঙ্কর পয়েন্ট আমার কি হচ্ছে এখন, এটা কেটে গেছে। আমি যদি চাই এটাকেও মাইনাস করে দিব, তো মাইনাস হয়ে যাবে। আপনি যে কোনো পয়েন্টকে মাইনাস করে দিতে পারেন, অথবা প্লাস হিসাবে রাখতেও পারেন। আপনি যদি অ্যাড করতে চান তাহলে প্লাস, যদি মাইনাস করতে চান তাহলে মাইনাস, ঠিক আছে, বা ডিলিট করতে চান তখন মাইনাস হবে। আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি যে কোনো পয়েন্টকে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে আমার ছিল কেমন, আমি করে নিচ্ছি কেমন, ঠিক আছে। আপনি এখন চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন, আবার শেপ চেঞ্জ করতে পারবেন, এই এজ হ্যান্ডেল দিয়ে পুরো শেপটাই আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এই কনভার্ট অ্যাঙ্গল পয়েন্ট টুলের মাধ্যমে। এটা যে কোনো পয়েন্টে আপনার এখানে পয়েন্ট আছে, একটা পয়েন্টকে আপনি ক্লিক করে আপনি এটা মুভ করতেছেন, দুইটা এজ হ্যান্ডেল আছে, এজ হ্যান্ডেল দুটোকে আপনি মুভ করতে পারবেন। কি ক্লিয়ার সবাই? ভাইয়া আচ্ছা ঠিক আছে, জি স্যার। তো ক্লিয়ার, ডিলিট করে দিই। তো এটা হচ্ছে পেন টুল। পেন টুলের সাথে তাহলে হিডেন কি কি টুল পাইলেন, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আর একটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা। ও পেন টুলটাই দেখায় নাই, পেন টুল দিয়ে আপনারা যে কোনো কিছু ড্রয়িং করতে পারবেন। এই যেটা পেন টুল, আপনারা খাতায় যেমন কলম দিয়ে লিখেন তেমন এটা দিয়ে লিখতে পারবেন, যে কোনো কিছুকে সিলেক্ট করার জন্য হোক, যে কোনো কিছু ড্রয়িং করার জন্য হোক। আমি একটা রেক্টাঙ্গলি ড্রয়িং করলাম এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে
এটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে বিগিনিং পয়েন্ট, যেখানে আপনি প্রথম ক্লিকটা করবেন পেন টুলের। এই যে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার বিগিনিং পয়েন্ট। এখান থেকে আমার শুরু হলো, জার্নি শুরু হয়ে গেছে আমার। আমার জার্নি চলতেছে, এখানে আমি একটা ক্লিক করলাম, স্টপেজ দিলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করছি, তারপর জাস্ট এখানে যখন দেখবেন যে লাস্ট পয়েন্ট আপনি চলে আসছেন, তখন আপনার কার্সরের মধ্যে একবারে একটা সার্কেল সাইন দেখাবে এখানে, তখন আপনি ক্লিক করে দেন। সরি, তাহলে আপনার এটা পাথটা ক্লোজ হয়ে গেল, মানে আপনার বিগিনিং পয়েন্টে চলে আসছেন। বিগিনিং পয়েন্টে যখন আপনার এন্ড পয়েন্ট একটা হয়ে যাবে, তখন ওটা ক্লোজ পাথ তৈরি হয়ে যাবে একটা। ঠিক আছে? তো পেন টুল দিয়ে সবসময় যে ক্লোজ পাথ তৈরি করতে হবে এমনটা না, আপনি তার আগে শেষ করে জার্নি শেষ করে দিলেও করতে পারবেন, সমস্যা নাই। ভাইয়া এই ফিল্ডটা অফ করবো কিভাবে? আমি একটা লম্বা লাইন নিলাম, বা লাইনটা আমার ডিলিট করতে হবে, তখন ডিলিটটা কিভাবে করব? কি লম্বা লাইন ডিলিট করতে যাচ্ছেন? মানে এটা নিলেন, ধরেন যে পেন টুল নিলাম, ক্লিক করলাম, এই যে এটা আমি এতটুকুই নিলাম, আর নিব না। সিলেকশন টুলে ক্লিক করে দিলাম, এটুকুটাই আমি নিলাম এটা। এখন এটা ডিলিট করার জন্য সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ভাইয়া পেন টুলের ব্যবহারটা আবার দেখেন। পেন টুল আরো দেখাবো ভাইয়া, জাস্ট মনে রাখেন এটা আমার ড্রয়িং করার জন্য কাজে লাগবে, শুধুমাত্র আজকে না, এটা অনেকগুলো ড্রয়িং করবো আমরা আস্তে আস্তে, প্রত্যেকটা টুলসই দেখাবো। ঠিক আছে? আজকে জাস্ট আমি টুলগুলো পরিচিতি করে দিচ্ছি আপনাদেরকে, ওকে ভাইয়া, ওকে। আমরা তো প্রত্যেকটা দিয়ে কাজ করবো, তাই না? তারপর আছে টাইপ টুল। টাইপ টুল দিয়ে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন। তো টাইপ টুলের মধ্যে অনেকগুলো হিডেন টুল আছে। একটা হচ্ছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, তারপর আছে টাইপ অন এ পাথ টুল। অনেক সময় আমরা রাউন্ড শেপের মধ্যে লিখে থাকি, তারপর আমরা ধরেন যে একটা এরিয়ার মধ্যে লিখবো, যখন মানে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে দিলাম, সে হচ্ছে বাংলাদেশের মানচিত্র, আমরা বাংলাদেশের মানচিত্র নিলাম, ওর মধ্যে আমরা এখন লিখবো। আমার কথা হচ্ছে আমি শুধুমাত্র মানচিত্রের মধ্যেই লিখবো, বাইরে যাব না, তখন আমি এরিয়া টাইপ টুলটা ইউজ করব। ঠিক আছে? কিংবা একটা পাথের উপর লিখতে যাচ্ছি, যে আমার মনে হচ্ছে যে একটা সার্কেল নিয়েছি, সার্কেলটার বাইরে আমি লিখবো, রাউন্ড করে লিখবো। ধরেন যে আমি একটা লোগো বানাবো, লোগোটাতে লেখাটা হবে রাউন্ড করে, তখন আমি টাইপ অনে পাথ টুল করে এটা করতে পারি। ঠিক আছে? তারপর ভার্টিক্যাল টাইপ টুল আছে, উপর থেকে নিচের দিকে যাবে লেখাটা, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, তারপরে আছে টাচ টাইপ টুল। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা টুলস দিয়ে কাজ করব। তো দেখি একটু। তারপরে আছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের মধ্যে আছে আর্ক টুল, মানে বাঁকানো। লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে সোজাসুজি যাবে, আর আর্ক টুল নিলে এটা হচ্ছে অ্যাঙ্গেল তৈরি করবে একটা। তারপর আছে স্পাইরাল টুল। স্পাইরাল টুল, রেক্টাঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড। ওকে। তারপর এখানে আছে ড্রয়িং করার জন্য কিছু ডিফল্ট শেপ দেয়া আছে, সেগুলো হচ্ছে একটা হচ্ছে রেক্টাঙ্গুলার টুল, একটা রাউন্ডেড রেক্টাঙ্গল, এলিপস, পলিগন, স্টার আর ফ্লেয়ার। ঠিক আছে? প্রত্যেকটা দিয়ে আমরা ড্রয়িং করবো হয়তো বা 2-1 দিনের মধ্যেই, দেখি আজকে কতটুকু পর্যন্ত যাওয়া যায়। তারপর আছে পেইন্ট ব্রাশ এবং ব্লব ব্রাশ টুল। ঠিক আছে? পরেরটা হচ্ছে শেপার টুল। এই শেপার টুল দিয়ে আপনার জন্য কিছু, যখন কিছু মানে আঁকা বাঁকা করে ড্রয়িং করবেন, তখন এটা সোজা হয়ে যাবে অটোমেটিক্যালি। শেপার টুল দিয়ে আমরা যদি ড্রয়িং করি, মানে আমাদের ছোটবেলায় দেখবেন না, অনেকের হাতের লেখা মাশাআল্লাহ খুব ভালো থাকে, তাদের জন্য এই শেপার টুলটা ব্যবহার করা হয়েছে আর কি। তো পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার, জয়েন। এখানে আছে ইরেজার টুল। ইরেজার টুলের মধ্যে এই যে সিজর টুল আছে এবং নাইফ টুল আছে। ভাইয়া নতুন জয়েন করছেন, ক্যামেরা অন করে রাখছেন, প্লাস ভিডিও মানে মাইক্রোফোন অন করে রাখছেন, কাইন্ডলি একটু অফ করবেন। নাজমুল হক, জি 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 জি। হ্যাঁ একটু মাইক্রোফোনটা অফ করেন, একটু ক্যামেরাটা অফ করে দেন। স্যার আমার একটা ওকে, কথা থ্যাংক ছিল ইউ। স্যার। বলে ফেলান। আপনি মানে বলছেন, একটু ওয়েট। এখানে সম্ভবত লিখছেন কে যেন। হ্যাঁ হ্যাঁ, আমার মোটর ড্রাইভিং এ পুলিশ ভেরিফিকেশনের জন্য আসতেছে, তো একটু ওখানে যাইতে হচ্ছে। তো আমি ধরেন বিকালের ব্যাচে ছিলাম, আমি এই ক্লাসটা করছি। আচ্ছা ঠিক আছে। ও আপনি করছেন এই ক্লাসটা? হ্যাঁ, আমার আল্লাহর রহমতে এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা তো স্যার আমি আসতে পারি কি? আচ্ছা, যান, সমস্যা নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। আসি, আসসালামু আলাইকুম। বুঝলাম। তো ইরেজার টুলের মধ্যে আছে সিজর টুল, এই যে ছুরি কাঁচি, তারপর নাইফ টুল, সবগুলো কাটাকুটি। আমরা আস্তে আস্তে কাটাকুটিও ব্যবহার করব, প্রবলেম।
ও শেপার টুলের কথা যেটা বলতেছিলাম, যে হাতের লেখা যাদের খুবই ভালো তাদের জন্য শেপার টুল। আপনারা যে কোনো কিছু ড্রয়িং করার সময় যে ড্রয়িং করতেছেন, মনে হলো যে এটা আমি সুন্দর করে ড্রয়িং করছি, তো এত সুন্দর ড্রয়িং আমরা করি নাই, হয়ে গেছে, ঠিক আছে, ওনাদের জন্য শেপার টুল। যে একটা আমি সার্কেল ড্রয়িং করবো, এই যে দেখেন এলিপস, খুব সুন্দরভাবে ড্রয়িং হচ্ছে। এই শেপার টুলের কাজ হচ্ছে এটা, মানে আপনি একটা ড্রয়িং করলেন, ও যে সে মানে ডিটেক্ট করতে পারবে সেটা গঠন হবে, ঠিক আছে। আপনি হয়তো বা ড্রয়িং করতে গেছেন ট্রায়াঙ্গেল, কিন্তু আপনারটা কোন রকমে ওটা হয়ে গেছে রেক্ট্যাঙ্গেলের মতো, তখন ওটা রেক্ট্যাঙ্গেলই ডিটেক্ট করে নেবে। এটা ডিফল্ট ভাবে আপনি যেটা চাইবেন সবসময় যে সেটাই আসবে এমনটা না, ঠিক আছে। কিংবা আপনি ধরেন যে কি বলবো, একটা পলিগন শেপ ড্রয়িং করতেছেন যার 5টা এজ থাকবে, আপনার 5টা এজ তৈরি করছেন, কিন্তু দেখা গেলো এটা 6টা এজ হয়ে গেছে কোনো রকমে, কোনো অ্যাঙ্গেল কেউ ডিটেক্ট করে নিছে, কিংবা হয়তো বা 6টা এজ ড্রয়িং করছেন, একটা ডিটেক্ট করতে পারে নাই, এমনটা হতে পারে। তো যে যতগুলো ডিটেক্ট করতে পারবে সে অনুযায়ী একটা করে শেপ তৈরি করে দিবে খুব সুন্দর করে। তারপর আছে রোটেট টুল, রিফ্লেক্ট টুল, এটা দিয়ে অনেক কাজ আছে, আমরা এই কাজগুলো দেখবো আস্তে আস্তে অবশ্য, ঠিক আছে। স্কেল টুল আছে, তারপর শেয়ার টুল, রিশেপ টুল, প্রত্যেকটা এখানে উইথ টুল, উইথ টুলের মধ্যে অনেকগুলো টুলস আছে, আমি প্রত্যেকটা নাম না বলি, আমি ওগুলো সব একটু করে, ঠিক আছে। তারপর শেপ বিল্ডার, এখানে পার্সপেক্টিভ গ্রিড, এটা একটু প্রবলেমেটিক, তো প্রবলেমেটিক না, এটা অনেক ইউজফুল, ব্যবহার করতে পারলে ইউজফুল, না করতে পারলে প্রবলেমেটিক। তারপরে মেশ টুল আছে, গ্রেডিয়েন্ট, আইড্রপার, আইড্রপার টুল দিয়ে যে কোনো কালারকে ড্রপ করতে পারবেন, মানে সিলেক্ট করতে পারবেন, যেমনটা আমি একটু দেখাই দিচ্ছি, জুম আউট করি, ঠিক আছে। আপনি এটার কালার চেঞ্জ করবেন, আপনার মনে হচ্ছে যে এটার কালারটা আমি একটু চেঞ্জ করি, তখন কি করবেন, আমি আইড্রপার টুল নিলাম, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যেখানে ক্লিক করব সেই কালারটা এটা শো করবে, আমি যদি এখানে ক্লিক করি তো সেম কালার হয়ে যাবে, বা আমি ক্লিক করলাম এখানে কি কালার হচ্ছে, আমি যদি হোয়াইটে ক্লিক করি হোয়াইট হবে, গ্রেতে ক্লিক করলে গ্রে, মানে যে কালারে ক্লিক করবেন এই ড্রপার দিয়ে তখন সেই কালারে হয়ে যাচ্ছে শেপটা, ওকে। তারপর ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলের পর আছে লাইভ পেন, মানে ইয়া সিম্বল স্প্রেয়ার, সিম্বল স্প্রেয়ারের সাথে অনেকগুলো টুলস আছে, ঠিক আছে, সবগুলো সিম্বল বেটে আমরা যখন সিম্বল স্প্রে নিয়ে কাজ করব তখন দেখবো এগুলো। তারপরে আছে আমাদের কাজ, আমাদের কলাম গ্রাফ, এখানে যারা গ্রাফ তৈরি করবেন, অনেক সময় ডেটা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করবেন, কিংবা ইউআই ইউএক্স ডিজাইন করতে যাবেন, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন, কিংবা একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, বা ডেটা দরকার হচ্ছে, আপনি অ্যানালাইজ করতেছেন, তখন আপনার এই টুলস গুলো দরকার হবে, কাস্টম ভাবে কিছু আছে আপনাদের এগুলো দরকার হবে। তারপর আছে আর্টবোর্ড টুল, আপনি যে কোনো শেপকে যদি আর্টবোর্ড পরিণত করতে চান, সে আমি এখানে একটা শেপ নিছি, আমার আর্টবোর্ড এখানে একটাই ছিল, সেটা হচ্ছে এইটা, পুরো হোয়াইটটা বড়টা, আমি এটাকেও যদি আর্টবোর্ড পরিণত করতে চাই, জাস্ট আর্টবোর্ড টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলেই এটা আর্টবোর্ডে পরিণত হবে, অথবা আপনি নতুন করে তৈরি করে নিতে পারেন। এখানে এটা আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, আমার মাল্টিপল আর্টবোর্ড তৈরি হয়ে গেছে, এটা ক্লিক করে সরাই রাখেন, এই যে সাদা একটা অংশ দেখতে পাবেন, এবং আমি এখানে আর্টবোর্ড নিয়ে এসে দেখাই দিচ্ছি যে এখানে 3টা আর্টবোর্ড আছে। এটা হচ্ছে স্লাইস টুল, তারপরে হ্যান্ড টুল, জুম টুল। হ্যান্ড টুলের শর্টকাট বলতে কি বোঝায়, যে আপনি যদি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে থাকেন তাহলে হ্যান্ড টুল হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর জুম টুল তো বললামই। পরেরটা হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার, এখানে কালার 3টা কালার মোড আছে, ফিল কালারের সাথে প্রথমে কালার, তারপরে গ্রেডিয়েন্ট, তারপরে আছে নান, অফ করে রাখার জন্য নান, যদি এমনি কালার দিতে চান জাস্ট ফিল কালারে একটা সিঙ্গেল কালার বা সলিড কালার ইউজ করতে চান ইউজ করতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। তার নিচে 3টা অপশন আছে, প্রথমেরটা হচ্ছে ড্র নর্মাল, ড্র বিহাইন্ড, আর একটা হচ্ছে ড্র ইনসাইড। তো এগুলোতে আমাদের পড়ে যাব আস্তে আস্তে, এখন দরকার নেই অতটা, আস্তে আস্তে আমরা যখন যাব তখন, ঠিক আছে। টুলবার পর্যন্ত আমাদের মোটামুটি বলা শেষ, এখন আমরা প্যানেলটা বলবো।
তার আগে একটু আপনাদের সাথে কথা বলি। সবাই বুঝতে পারছেন তো এগুলো? যারা নতুন ছিলেন, যারা আগে থেকে জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা। আচ্ছা জি ঠিক ভাইয়া। আছে, ভাই ভাই আমার একটু সমস্যা আছে। বলেন। এগুলো বলার কথা, আপনি ডাউনলোড দিয়ে নেন ভাই। স্যার আমি ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারি নাই, তবে আমার 2018 আছে ইনস্টল করা। ওকে ফাইন। তো টুলবার গুলো মোটামুটি দেখানো হয়েছে, এখন আমি একটু প্যানেল গুলো দেখাই। এগুলো ডিলিট করে দিলাম। হ্যাঁ, জি এখানে আমি দেখেন আর্টবোর্ড নিছিলাম একটা, এখন 3টা হয়ে গেছে। আমি পরবর্তীতে আর্টবোর্ড দেখাইলাম যে কিভাবে আর্টবোর্ড টুলের মাধ্যমে আরো আর্টবোর্ড বাড়ায় নেওয়া যায়। তো আমি আস্তে আস্তে এখানে প্যানেল যেগুলো ছিল প্যানেল গুলো নিয়ে আসি একটা একটা করে। আপনাদের কোনো কিছু যদি খুঁজে না পান, আপনারা ডিরেক্টলি উইন্ডোতে যাবেন, এখানেই খুঁজবেন, এর মধ্যে আছে কোথাও না কোথাও। তো প্রথমে যে অপশনটা আমার এখানে নিয়ে আসা আছে সেটা হচ্ছে ইমেজ ট্রেস। আপনারা এটা রাখবেন, খুব উপকারী একটা জিনিস, খুব দরকার হবে, মানে উপকারী প্যানেল সবসময় দরকার হবে। আমরা যে কাজগুলো করব সেগুলোর জন্য খুব দরকার হবে, প্রত্যেকটাই দরকারই আছে এখানে, এখানে কোনো অদরকারি জিনিস নেই, সবগুলোই আপনার প্রয়োজনীয়। তো যখন যেটা লাগবে সেটা সেটা নিয়ে আসবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট প্রথমে নিয়ে আসি কালার। এখানে আমি কালার নিয়ে আসলাম, কালারের সাথে কালার আছে, কালার গাইড আছে, সোচেস আছে, ঠিক আছে? এই 3টা একসাথে আছে, এটা মিলে একটা প্যানেল। তো এই প্যানেলটা নিয়ে আসলাম। আপনি যদি মনে করেন যে এটাকে বড় করে রাখবেন, তাহলে প্যানেলটা এরকম বড় করেও রাখতে পারবেন, আপনি চাইলে আলাদা আলাদা করেও রাখতে পারবেন, ঠিক আছে? আবার একসাথেও রাখতে পারবেন। তো এত বড় করে রাখলে স্ক্রিন যাদের খুব বড় তাদের কোনো প্রবলেম নাই, যাদের স্ক্রিন ছোট তাদের একটু প্রবলেম। তো আমি একটু ছোট করে নিই। তখন আপনাকে আইকন গুলো দেখে চিনতে হবে, যখন ছোট করে নিবেন তখন। আর বড় করে রাখলে তো আপনি দেখতে পাচ্ছেন যে কি আছে, আপনার কোন অপশনটা আছে। এখন কালারে সিলেক্টেড আছে, তারপর কালার গাইড না সচেস কোনটাতে আছে ভাইয়া বড় করে খেয়াল করতে রাখেন, হবে। তাহলে দেখতে সুবিধা হয়। ভাইয়া আমার বড় করে রাখার দরকার নাই, আমার সুবিধারও দরকার নাই। আমার সুবিধা হচ্ছে আমি আইকন দেখে চিনবো, ঠিক আছে? ভাই আমরা যত নতুন তো, এই জন্য আইকন দেখে একটু হ্যাঁ, সমস্যা হয়। নতুন দেখে আইকন দেখে সমস্যা না হওয়ারই কথা। আপনি এভাবে কিভাবে চিনবেন যে এটা এটা? সেই মেনুটা আছে, আপনি বড় করেই আছে। আপনি কিভাবে চিনবেন সতেজের কাজ কি? যখন আপনি সতেজের কাজ জানবেন তখন তার আপনি আইকনটাও মনে থাকবে, ঠিক আছে? তো আমি ছোট জানছি করে ভাই। রাখলাম। এখানে দেখেন কালার, উপরে একটা কালার, তারপর একটা কালার গাইড, তারপরটা হচ্ছে সচেস। এই আইকন গুলো দেখে আপনাকে ওটা চিনতে হবে। আপনি যেটাতে ক্লিক করবেন চলে আসবে। আর যদি মনে করেন যে না আমি তাও খুঁজে পাচ্ছি না, কিচ্ছু করার দরকার নাই, এখানে যাবেন, এই যে কালারে ক্লিক করবেন, কালার ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি যদি মনে করেন কালার গাইডে ক্লিক করবো, কালার গাইড ওপেন হবে। উইন্ডো থেকে আপনি সচেসকে খুঁজে বের করেন, এখানে আছে সচেস, ক্লিক করেন, সচেস চলে আসবে, ঠিক আছে? কোনো প্রবলেম নাই। আপনি খুঁজে না পেলে কোথায় যাবেন? উইন্ডোতে চলে যাবেন সরাসরি। তো এটা নিয়ে আসলাম, জি এটার সাথে আমি এখন গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। গ্রেডিয়েন্টও আমার খুব দরকারি জিনিস। গ্রেডিয়েন্টটা নিয়ে আসলাম। গ্রেডিয়েন্ট কালার বলতে মাল্টিপল কালার ইউজ করি আমরা, একটার সাথে দেখতে পাই যে আরেকটা কালার মিক্স করে যখন ইউজ করবো তখন গ্রেডিয়েন্ট আমাদের কাজে লাগবে। তো গ্রেডিয়েন্টটা নিয়ে এসে রাখলাম, ঠিক আছে? তারপর আমি নিয়ে আসবো স্ট্রোক। আপনাদেরকে আমার মতো করেই আনতে হবে এমনটা না, কিন্তু আপনারা আপনাদের মতো করে নিয়ে আসবেন, যেসব আপনাদের কাছে মনে হবে যে প্রয়োজনীয়। কিন্তু যদি মনে হয় যে না খুঁজে পাচ্ছেন না কোনগুলো প্রয়োজনীয়, তাহলে আমি যেগুলো রাখতেছি আপাতত সেগুলোই রাখবেন। আপনার এক্সপার্ট হতে হইবে, বাকিগুলো আপনি নিজেরাই সেট আপ করে নিতে পারবেন যে আপনার কোনটা দরকার হচ্ছে বেশি, ঠিক আছে? তো এখানে আমি স্ট্রোকের সাথে একসাথে আছে ট্রান্সপারেন্সি, দুটাই আমার খুব দরকারি, এই জন্য আমি এই দুটাই নিয়ে আসলাম। একটা প্যানেল হিসেবে থাকে, আপনি যদি একসাথে এখন প্যানেল করে দেন আর ওগুলোকে মিক্স করে, তখন সেগুলো প্যানেল আকারে থাকবে, ঠিক আছে? যদি সিঙ্গেল সিঙ্গেল রাখতে চান সিঙ্গেল সিঙ্গেল থাকবে। স্ট্রোক রাখলাম, ট্রান্সপারেন্সি রাখলাম, এখন আমি রাখবো আর্টবোর্ড। তো আর্টবোর্ডটা রাখি।
আর্টবোর্ডের সাথে আছে আমার লেয়ার। দেখেন এখানে আমার 3টা আর্টবোর্ড আছে। আর্টবোর্ড 1 হচ্ছে আমার বড়টা, তারপরে আর্টবোর্ড 2 হচ্ছে আমার এইটা, আর্টবোর্ড 3 হচ্ছে এইটা। ঠিক আছে? যদি মনে করেন যে বুঝবেন কিভাবে, তো যে কোনো একটা কিছু ড্রয়িং করেন। এই যে একটা ড্রয়িং করলাম, এটাকে যদি আমি এখন অ্যালাইন করি, এই যে ক্লিক করে অ্যালাইন অপশন আছে, অ্যালাইন অপশন আমি এখনো নিয়ে আসি নাই, নিয়ে আসবো। উপরে আছে, শো করতেছে অ্যালাইন টু আর্টবোর্ড করলাম, দেখেন আর্টবোর্ড 3 তে আছে। আমি যখন অ্যালাইনমেন্ট করতেছি তখন আর্টবোর্ড 3 তে গিয়ে অ্যালাইনমেন্ট হচ্ছে। যদি আমি আর্টবোর্ড 2 সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করি তাহলে আর্টবোর্ড 2 তে অ্যালাইনমেন্ট হবে। যদি আমি আর্টবোর্ড 1 এ অ্যালাইনমেন্ট করি তাহলে এটা আর্টবোর্ড 1 এ অ্যালাইনমেন্ট হবে। ঠিক আছে? এটা আর্টবোর্ড 1 এ অ্যালাইনমেন্ট হচ্ছে। আমি যেটাতে চাইবো সেটাতে আসবে। ঠিক আছে? তো আর্টবোর্ড এখানে আছে লেয়ার আপনি যতগুলো কাজ করবেন এখানে লেয়ার তৈরি হতে থাকে। ফটোশপের মতো লেয়ার সিস্টেমটা না, একটু আলাদা এটা। ফটোশপ আপনাকে লেয়ার ক্রিয়েট করে করে কাজ করতে হয়, এখানে লেয়ার ক্রিয়েট করা লাগবে না। এখানে আপনাকে তেমন একটা লেয়ার ক্রিয়েট করা লাগবে না, লেয়ার অটোমেটিক্যালি ক্রিয়েট হতে থাকবে। বাট আপনার খেয়াল রাখতে হবে যে কোন লেয়ারে কখন কাজ করতেছেন, কোনটা ফ্রন্টে আছে কোনটা ব্যাকে আছে। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। তো এটাও আমার খুব দরকারি, আমি এটাও নিয়ে আসলাম। তারপর লেয়ারের পর আমি নিয়ে আসবো এখানে পাথফাইন্ডার একসাথে পাথফাইন্ডার থাকে, পাথফাইন্ডারের সাথে অ্যালাইন থাকে, অ্যালাইনের সাথে ট্রান্সফর্ম। তো এখান থেকে পাথফাইন্ডার খুঁজবেন অথবা অ্যালাইন খুঁজবেন, আপনি যে কোনো একটাতে ক্লিক করেন। এই যে অ্যালাইনের সাথে কি আছে, পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডার, অ্যালাইন, আর এটা হচ্ছে ট্রান্সফর্ম। সবগুলোই দরকারি, সবগুলোই নিয়ে আসলাম, এখানে রাখলাম। তারপরে আমি নিয়ে আসবো প্রপার্টিজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রপার্টিজ। আপনি যে কোনো কিছু প্রপার্টিজ এখান থেকে স্ট্রোক চেঞ্জ করেন বা এটাকে রিভার্স করেন বা কোনো কাজ করেন, সেটাও কাজে লাগবে। প্রপার্টিজ নিয়ে আসলাম। প্রপার্টিজের পর আমি নিয়ে আসবো অ্যাপিয়ারেন্সও খুব দরকারি। এখান থেকে অনেক কিছু চেঞ্জ করা যায় যেটা আপনি ডিরেক্টলি চেঞ্জ করতে পারবেন না ইলাস্ট্রেটরের মধ্যে। ঠিক আছে? ইলাস্ট্রেটরের মধ্যে ধরেন যে আপনি একটা 3D ইফেক্ট অ্যাড করছেন, কোনোটাতে 3D ইফেক্ট অ্যাড করছেন। হ্যাঁ, তো ওই 3D ইফেক্টটা আপনি যখন এডিট করতে গিয়ে আপনি ধরেন যে আবার এক্সট্রা ভাবে আবার 3D অ্যাড করতে যাচ্ছেন, তখন ওটা খুব মানে পিসি খুব ল্যাগ করে যায়, অনেক সময় নট রেসপন্ডিং হয়ে অনেকক্ষণ থেকে যায়। ঠিক আছে? কিংবা স্লো হয়ে যায়। তো অ্যাপিয়ারেন্স থেকে আপনি ওটাও এডিট করলে খুব সহজে এডিট করা যায়। এখানে দেখবেন যে যতগুলো আপনি কাজ করবেন সবগুলো কাজ এখানে শো করবে। ঠিক আছে? যে যে কাজ করবেন সেই কাজগুলো এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে চলে আসবে। আপনি ওগুলোকে চাইলে এখান থেকে এডিট করতে পারেন। ঠিক আছে? খুবই কাজের একটা জিনিস অ্যাপিয়ারেন্স। তারপরে আমি নিয়ে আসি ক্যারেক্টার, মানে টাইপ টুলের জন্য। তো এখানে টাইপে গিয়ে আমরা দেখতে পাবো, এখানে দেখেন ক্যারেক্টার আছে, ক্যারেক্টার স্টাইল, গ্রাফ। এই ক্যারেক্টার এটাও খুব আমাদের দরকারি জিনিস। ক্যারেক্টার খুবই দরকারি কেন? এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। নাজমুল ভাই একটু মাইক্রোফোনটা অফ করেন ভাই প্লিজ। তারপর এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। ফন্টের হয়তো বা 2টা লাইনের মধ্যে যে দূরত্বটা মানে গ্যাপটা থাকে, আপনি যদি 2 লাইন বা 3 লাইন লেখেন তার মধ্যে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা এখান থেকে কম বেশি করা যায়। বা প্রত্যেকটা লেটারিং এর মধ্যে যে গ্যাপটা ইউজ করব সেটা ইউজ করতে পারবো এখান থেকে। তো এখান থেকে আমি বেশ কিছু কাজ আমি করতে পারবো। এখানে দেখেন শো অপশন করা নাই, এখানে আরো কিছু অপশন আছে। আমি একটু শো অপশনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আরো কিছু অপশন চলে আসলো। এখানে কেউ যদি মনে করেন যে আমি সিম্বল গুলো লিখবো, মানে একটা বই লিখবো ম্যাথমেটিক্স এর, বা আমি কোশ্চেন কিছু লিখবো, তো আমি এখানে স্কোয়ার দিতে পারছি না বা কিউব দিতে পারতেছি না, তখন আপনি এখান থেকে লিখবেন। বা সাফিক্স প্রেফিক্স যেটা ইউজ করেন এটা ইউজ করতে পারবেন, ক্যাপিটাল স্মল লেটার ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এটাও খুব দরকারি একটা জিনিস। ক্যারেক্টারের সাথে আমি দরকার আছে প্যারাগ্রাফ। আমি এখানে একটু প্যারাগ্রাফটা খুঁজবো যে প্যারাগ্রাফ কোথায় আছে। যদি খুঁজে না পাই টাইপের মধ্যে খুঁজে দেখবো, এই টাইপের মধ্যে আছে প্যারাগ্রাফ আছে, ওপেন টাইপ আছে। ওপেন টাইপ আপাতত আমার লাগতেছে না, আমি এটা রাখলাম, দরকার আছে এটারও। প্যারাগ্রাফটা রাখলাম। প্যারাগ্রাফটা আমার যখন আমি মানে টেক্সট গুলো নিয়ে একটু বেশি টেক্সট লিখবো তখনই আমার প্যারাগ্রাফটা দরকার হবে, যে আমি কোন স্টাইলে লিখবো। দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। যারা মাইক্রোসফট ওয়ার্ডে এর আগে লিখছেন, আশা করি সবাই লিখছেন, তো তখন আপনারা দেখতে পারেন যে আমরা সাজাইনি কিভাবে।
হয় সেন্টার থেকে সাজাই নিই অথবা লেফট অথবা রাইট থেকে। তো এগুলো বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করে নিতে পারেন, এখানে কাস্টম ভাবে দেওয়া আছে, এগুলো করে আমি লিখতে পারবেন। ঠিক আছে, যাই ক্যারেক্টারটা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে রেখে দিলাম। কোনো কিছু যদি ওপেন না হয়, ধরেন যে সে আপনি অ্যালাইন নিয়ে আসছেন, অ্যালাইনের এখানে কোনো অপশন শো করতেছে না, হয়তো এমন হয়ে আছে, মানে অ্যালাইন কিসের সাথে অ্যালাইন করবেন, অ্যালাইন অপশন তিনটা হয়, অ্যালাইন টু অবজেক্ট মানে কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন। তো এখানে দেখতে পাচ্ছি না আমি কোনটা আছে, জাস্ট এই ছোট যে সাইন গুলো থাকবে এখানে ক্লিক করবেন, এই লাইন গুলোতে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে অপশন আছে, শো অপশন যেখানে আছে আপনারা ক্লিক করে দিবেন, তবে দেখতে পাবেন যে অ্যালাইন টু ইনটু সিলেকশন কি অবজেক্ট আর্টবোর্ড, আপনি যে সাথে অ্যালাইন করতে চান সেটার সাথে অ্যালাইন করে নিতে পারবেন। তাহলে এইটা আপনারা ইচ্ছা মতো আপনারা যে কোনো ওয়ার্ক স্পেসকে সাজায় নেবেন, আপনারা প্রত্যেকটা ওয়ার্ক স্পেসকে সাজায় রাখতে পারেন। এটা আমার এসেনশিয়াল সাজায় রাখলাম, আমি যদি এসেনশিয়াল ক্লাসিকে যাই ওটা আমার সাজানো আছে। ঠিক আছে, আমি এসেনশিয়ালের মধ্যে আরো আছে, এখানে আরো কিছু নিয়ে আসতে পারি, যেমন একটা ব্রাশ, সিম্বল, এগুলো নিয়ে আসতে পারি। আমি চাইলে একটু নিয়ে আসি, দেখি সিম্বলে ক্লিক করি, সিম্বল এবং ব্রাশ একসাথে আছে, দুইটাকে একসাথে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রেখে দিলাম। আপনারা যদি মনে করেন যে না আমি আরো কিছু নিয়ে আসবো, তো উইন্ডোতে যাবেন, এখানে অনেক কিছু আছে আপনার যেটা দরকার। ঠিক আছে, কেউ যদি মনে করেন লাইব্রেরি দরকার, তো লাইব্রেরিটা নিয়ে আসবেন। কারো যদি মনে হয় যে না আমার অ্যাকশন দরকার, অ্যাকশনটা দরকার হয় যারা মোশন নিয়ে কাজ করেন, মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করেন, অ্যানিমেটেড ব্যানার বা অ্যানিমেটেড লোগো তৈরি করেন, তাদের জন্য খুব দরকারি হয় অ্যাকশনটা। ঠিক আছে, আরো অনেকগুলো আছে প্যানেল, আপনাদের কাজের জন্য যখন যেটা দরকার হবে তখন সেটা নিয়ে আসতে পারেন। আমি একটু নেভিগেটরটা নিয়ে আসি, নিয়ে আসলাম, এখানে নেভিগেটর দরকার আছে, এটা একটু এখানে আমি রেখে দিলাম নেভিগেটর। আপনি চাইলে প্রত্যেকটাই নিয়ে এসে রাখতে পারেন, যদি মনে হয় যে না আমি প্রত্যেকটাকে এনে রাখবো আমি, তাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অথবা উইন্ডোতে তো আছে, আপনি উইন্ডো থেকে খুঁজে নিলেও হবে। যাদের টুল বারে প্রবলেম তারা উইন্ডো থেকে সরাসরি টুল বারে যাবেন, টুল বার থেকে এখানে বেসিক আছে, বেসিক থেকে অ্যাডভান্স করে দিবেন, তাহলে টুল বার করতে পারবেন, টুল বারটা ঠিক করে নিতে পারবেন। অনেকের কম থাকে, আমি যেমন বেসিকে ক্লিক করে দেখাই, এখানে অনেক কমে গেছে টুলস গুলো, সবগুলো টুলসই আছে আমার কাছে, বাট এখানে কমে গেছে। আমি যদি শর্টকাট জানি তাহলে লিখতে পারবো, তাছাড়া পারবো না। যেমন ম্যাজিক কন্ট্রোল না এখানে, আমি যদি ম্যাজিক কন্ট্রোলের শর্টকাট জেনে থাকি তাহলে ম্যাজিক কন্ট্রোলটা অ্যাড করে নিতে পারবো, এখানে নিয়ে চলে আসলাম, কিন্তু আমার এখানে দেখাচ্ছে না, শো করতেছে না। তো তেমনই কোনো কিট যদি আপনি শর্টকাট জেনে থাকেন তাহলে পারবেন। তো সব কি শর্টকাট তো মনে থাকে না সবসময়, অথবা কাজ করতে করতে মনে হবে, এখন মনে নাই তো কি করব। তো আমি জাস্ট উইন্ডোতে যাব, টুল বারটাকে আমি অ্যাডভান্স করে নিব, তাহলে আমার অনেকগুলো টুল বার এখানে চলে আসছে। ঠিক আছে, আপনার যা যা দরকার সবগুলো চলে আসছে। আপনি চাইলে এডিটও করতে পারেন, এটাকে এডিট বলতে শর্টকাট কিগুলো আছে এগুলো এডিট করতে পারেন। কন্ট্রোল ক্লিক করলে আপনার অপশন বারটা শো করবে, আর কন্ট্রোল যদি চেক করা না থাকে তাহলে শো করবে না। কন্ট্রোলে ক্লিক করলাম, এই যে অপশন বার শো করতেছে এখন। ঠিক আছে, তারপর এখানে এক্সটেনশন আছেন, আপনারা চাইলে এক্সটেনশন অ্যাড করে রাখতে পারেন বা প্লাগ ইন অ্যাড করতে পারেন। যারা প্রিমিয়াম ভার্সন চালায় তাদের জন্য প্লাগ ইন ইউজ করা খুব সুবিধা, বাট যারা ফ্রি ভার্সন চালায়, ফ্রি ভার্সনের সবগুলো প্লাগ ইন কাজ করে না ঠিকভাবে। ঠিক আছে, আপনি হয়তো অ্যাড করতে পারবেন কিন্তু কাজ করতে পারবেন না ভালোভাবে ওইভাবে। দেখা যাচ্ছে আপনার ক্রিয়েটিভ ক্লাউড মেম্বার হওয়া লাগবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। তো কেউ যদি পেড চালাইতে পারেন তখন, মানে পেড কিনতে পারেন, ওটা নিতে পারেন। তো এটা হচ্ছে প্যানেল। আমি তাহলে কি কথা বললাম, ওয়ার্ক স্পেস নিয়ে কথা বললাম, অপশন বার নিয়ে কথা বললাম, ডকুমেন্ট নিয়ে কথা বললাম, প্যানেল নিয়ে কথা বললাম, ঠিক আছে, টুল বার নিয়ে কথা বললাম। এই এগুলো তো আপনারা মানে আজকে মোটামুটি সাজাই নিতে পারবেন। এখন আমি যেটা বলতেছিলাম আরো, যে আপনি কি ভাইয়া কাজ একটু করতেছেন, প্যানেলটা আরেকবার একটু বুঝিয়ে দিতেন, প্যানেলটা আচ্ছা বুঝতে পারিনি। এই প্যানেলটা হচ্ছে উইন্ডো থেকে আমি নিয়ে এসে আমার হাতের কাছে আমি শর্টকাট কি গুলো এখানে রেখে দিলাম। ধরেন যে আপনি একটা কাজ করবেন, সে এখানে আমি একটা কাজ করলাম, এটাকে আমি এখন অ্যালাইন করব। অ্যালাইন করব কোথায়, এই কর্নারে নিয়ে আসব। ঠিক আছে, তো বারবার উইন্ডোতে গিয়ে অ্যালাইন অপশন খোঁজার চাইতে আমি এখানে প্যানেলে নিয়ে এসে রেখে দিছি অ্যালাইনকে, জাস্ট অ্যালাইনে ক্লিক করলাম, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, সুন্দর করে আমি অ্যালাইন করে নিচ্ছি।
ঠিক আছে? তাহলে প্যানেলটা হচ্ছে আমার এখানে আমার হাতের কাছে জিনিসগুলো থাকতেছে। ঠিক আছে, মানে আপনি রান্না করতে আসছেন, এখন ধরেন যে আপনার সমস্ত মশলা বা সমস্ত কিছু যদি আপনার রান্নাঘরে না থেকে বাইরে থাকে, তখন আপনার বাইরে প্রতিবার যে যে নিয়ে আসার চাইতে আপনার রান্নাঘরে যদি অ্যারেঞ্জ করা থাকে খুব সুন্দরভাবে, কিংবা একসাথে করে সবগুলোকে আপনাকে অ্যারেঞ্জ করে একটা বড় থালার মধ্যে বা কোনো কিছুর মধ্যে দিলেও আপনি ওখান থেকে ইউজ করতেছেন অল্প অল্প করে, আপনার যতটুকু দরকার হচ্ছে ততটুকু ইউজ করতেছেন। এটা বেশি ইজি না? তো প্যানেলটা আমার সেই কাজের মতোই, যে বারবার উইন্ডো থেকে ওপেন না করে আমি এখানে ডিরেক্টলি আমার কাজের জন্য এনে রেখে দিলাম। সেগুলো দিয়ে আমি হাতের কাছেই পাচ্ছি। যখন আমি সে একটা ইমেজ ট্রেসিং করব, তো ইমেজ ট্রেসিং এর পর আমার কি কি অপশন কাজে লাগতে পারে সেগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। কিংবা আমি তার প্রপার্টিজ দেখে তার প্রপার্টিজ থেকে এটার হাইট ওয়েট চেঞ্জ করতে পারবো। যেমন এখানে হাইট দেয়া আছে এক্স অফসেটে, ধরেন যে 694 পিক্সেল উইথ এবং হাইট দেয়া আছে 357 পিক্সেল। আমার যদি মনে হয় যে না এটা একটু কমায় দিই, আমি এটা লিঙ্ক আপ করা আছে, রেশিও অনুযায়ী কমবে, এখানে আমি 200 করে দিলাম। আমি ছোট নিব আরো, দেখেন এটা কমে গেছে, রেশিও অনুযায়ী উপরেটাও কমে গেছে, যেহেতু এটা লিঙ্ক আপ করা আছে। যদি লিঙ্ক আপ করা না থাকতো তাহলে একটা কমতো, একদিক কমতো। যদি মনে হয় যে না আমার শুধুমাত্র উইথটা বাড়াবো, হাইটটা ঠিক আছে, ভাইয়া এটা ঠিক রাখবো। হ্যাঁ বলেন। মেনু বারের নিচে ইয়া অপশন বার, মেনু বারের নিচেরটা, যে অপশন বার গুলো আসতেছে না। উইন্ডোতে যান, কন্ট্রোলে ক্লিক করেন, অপশন বার চলে আসবে। একটু দেখেন মনোযোগ দিয়ে ভাই, তাহলে বুঝতে পারবেন। তো আমি শুধুমাত্র ধরেন যে যদি লিঙ্ক আপটা উঠায় দিই, লিঙ্ক আপ উঠাই দিলাম, এখন এখন আপনি শুধুমাত্র একটাকে কাস্টম ভাবে চেঞ্জ করতে পারবেন। সেই আমি এখানে 500 দিলাম, আমার শুধু এখন উইডথটা চেঞ্জ হবে, হাইট চেঞ্জ হবে না। এখন উইডথ চেঞ্জ হয়েছে, হাইট আমার 200 পিক্সেল, 200 পিক্সেলই আছে। এটা যদি আমি 1000 করে দিই, তো আমার পুরো আর্টবোর্ড জুড়েই হয়ে যাবে এটা। ঠিক আছে, বাট আমার উইডথটা সেম থাকবে, দেখেন আর্টবোর্ড জুড়েই চলে আসতেছে পুরোটাই। ঠিক আছে, তো এমন ভাবে এটা ট্রান্সফর্ম করে নিতে পারবেন। এখন প্রপার্টিজ বারবার আপনাকে ওখান থেকে নিয়ে আসা বা ট্রান্সফর্ম নিয়ে আসার দরকার আছে কি? আমি হাতের কাছে রাখতে পারবো। এই জন্য আমি যে দরকারি, বেশি বেশি দরকারি আমার কাছে যেগুলো মনে হচ্ছে এখন কাজ করার জন্য, আমার কাছে যেগুলো বেশি বেশি দরকারি মনে হলো, আমি সেগুলোকে উইন্ডো থেকে জাস্ট সিলেক্ট করে নিয়ে এসে এখানে জমা করে রেখে দিলাম। আপনারা যখন ফার্স্ট টাইম কোনো কিছু নিয়ে এসে রাখবেন, সে অ্যাকশনটাই নিয়ে এসে রাখলেন, জাস্ট এভাবে ক্লিক করে সুন্দর করে রাইটে নিয়ে এসে ছেড়ে দিবেন। যখন দেখবেন যে নীল কালার শো করতেছে তখন এটাকে ছেড়ে দিবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। সেট হয়ে গেছে এখানে অ্যাকশন, যেটা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, এটা লিঙ্ক আপ। তো আমি অ্যাকশনটা রাখবো না, এখানে আমি বের করে নিয়ে আসি, ওটা আমার দরকার নাই। দরকার নাই বলতে এখন দরকার, আমি এখানে রেখে দিই, পরবর্তীতে দরকার হলে আমি কাজে লাগাবো। ঠিক আছে, তো এই কাজটা আপনারা খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে, আর যা যা দরকারি, মানে মোটামুটি আমি দরকারি, আমার দরকারি সবগুলো নিয়ে এসে রাখছি। আপনাদের যা যা দরকার হবে আপনারাও সবগুলো নিয়ে এসে রাখবেন এখানে। তাহলে প্যানেলের মধ্যে রেখে দিলে কি হবে, কাজের সময় আপনার খুব তাড়াতাড়ি কাজে পাবেন। ঠিক আছে, দেরি হবে না আর কি। সো এটা হচ্ছে আমাদের প্যানেল, তারপর টুলবার, সবগুলো হলো। এখন আমি যেহেতু সময় আছে আমাদের, আমি পাথ ফাইন্ডারের কয়েকটা কাজ দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন এই কাজগুলো। আর ইনস্টল করা যেটা আছে সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, যারা যারা এখনো ইনস্টল করতে পারেন নাই। আমি কালকে একবার দেখাইছিলাম, আজকেও আবার দেখাই দিব। আগে ওটাই দেখাই দিই, তারপরে আমি এখানে একটু পাথ ফাইন্ডারের কাজগুলো দেখাই আপনাদেরকে। সবাই ইন্টারফেসটা বুঝতে পারছেন? কারো প্রবলেম হবে না, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। ওকে ফাইন। তো আমি যাই, যারা ইনস্টলেশনে যাদের প্রবলেম আছে তারা জাস্ট এটা ডাউনলোড করলেন। ভাই ডাউনলোডে কোনো প্রবলেম নাই, ডাউনলোডে কারো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার নেট কানেকশনে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আপনারা হয়তোবা ডাউনলোড ম্যানেজারটাই চেঞ্জ করে নেন, তাহলে হতে পারে। আমি এখানে ফ্রি ডাউনলোড ম্যানেজার ইউজ করি, আপনারা ওটাও ইউজ করতে পারেন, পুরোটাই ফ্রি। তো এখানে এক্সট্রাক্ট করে নিলাম, এক্সট্রাক্ট হয়ে যাক। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর
আপনারা নেট কানেকশন পুরোটাই অফ করবেন, কিন্তু আমি যদি এখন নেট কানেকশন অফ করে দিই তাহলে আপনারা আর কিছুই দেখতে পাবেন না, সো আমিও দেখাইতে পারবো না তখন। তো আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা বাকি কাজটা নিজেরা ট্রাই করবেন। আর তাও যদি না হয়, তাতেও যদি প্রবলেম মনে হয় কারো কাছে, তো আমাকে বলিয়েন, আমি হয়তোবা আপনাকে একটা ভিডিও করে দিয়ে দিব, ঠিক আছে? তো একটু দেখেন, এখানে খেয়াল করেন, জাস্ট নেট কানেকশন অফ। প্রথমে আপনারা নেট কানেকশন অফ করে রাখবেন, তারপর এই ইলাস্ট্রেটর ফাইলটাকে ওপেন করবেন। ও আরো একটা কাজ করবেন, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে আপনারা সরাসরি উইন্ডোজ ফেয়ারওয়েলটা অফ করে রাখবেন, ঠিক আছে? উইন্ডোজ ফেয়ারওয়েল, উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল এটা অফ করে রাখবেন। হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া হয়তো পিসি এফেক্টেড হতে পারে, খুব একটা বেশি এফেক্টেড হবে না, কারণ এটা জাস্ট পিসি রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আবার অন হয়ে যায়। এই যে এখান থেকে ট্রাবল শুট মাই নেটওয়ার্ক, উইন্ডোজ সিকিউরিটি, দেন ভাইরাস থ্রেট স্যার উইন্ডোজ ডিফেন্ডারটা কি অফ করতে হবে? হ্যাঁ, ওইটাই অফ করতে হবে ভাইয়া। এই যে এখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, এখানে ম্যানেজ সেটিংস দেখেন, এখানে আপনি যতবারই অফ করেন না কেন, এটা রিয়েল টাইম প্রোটেকশনটা আপনি পিসি একবার রিস্টার্ট দিলে এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, উইন্ডোজ 10 এর এটাই রুলস। আমি অফ করলাম না, এখন আমি যদি পিসি এখন রিস্টার্ট করি আমার এটা আবার অন হয়ে যাবে, অটোমেটিক্যালি অন হয়ে যাবে, এটা অফ থাকবে না। তো এটা অফ করে রাখবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, অটো আপডেটটা পার্মানেন্টলি অফ করার কোনো ওয়ে আছে? অটো আপডেটটা উইন্ডোজ 10 তো আপডেট নেই ভাই, ওটা অটোমেটিক্যালি আপডেট নিলে তো কোনো প্রবলেম নাই, প্রবলেম দেখি না এই অটো আপডেট অফ করার উপায় আছে? সিমের ডাটা ব্যবহার করি, নেট স্পিড কমে যায়, মাস শেষে দেখা যায় যে 30 জিবির মধ্যে 20 জিবি অতি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা একটু ওই যে ইয়া আছে, দেখাই দিবে খলিল ভাই আমাদের আছেন, উনি দেখাই দিবেন আর কি একটু পর। আমি একটু ইলাস্ট্রেটরটা উইন্ডোজ দেখাই অটো আপডেট বন্ধ করা যায়? ঠিক আছে, আচ্ছা আপনি একটু দেখাই দিন ভাইয়া। হ্যাঁ, তো ইলাস্ট্রেটর এটা ওপেন করলাম ফাইলটা, কিন্তু দেখা যাচ্ছে কিছু সময় পর আবার চালু হয়ে যায়। উইন্ডোজ 10 অফ অন হয় ভাই, এটা তো ডিফল্ট না সিস্টেম। আমি একদম ডিসেবল করে দিব আর অটো আপডেট আচ্ছা ঠিক হবেই আছে, না। ওকে ফাইন, আপনি দেখাই দিন একটু আগে, আমাদের তো চালুই থাকে সবসময়। তো এটা ওপেন করলাম, প্রথম ফাইলটা হচ্ছে আমার আইএসও ফাইল, এটা আপনার এটা ডিরেক্টলি ইনস্টল হবে না, আপনি ডাবল ক্লিক করলেও ওপেন হবে, অথবা এটাকে রাইট বাটন ক্লিক করে, অনেকে ওপেন অপশন খুঁজে পান না, আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন করতে অভ্যস্ত। তো ওপেন অপশন যেহেতু খুঁজে পান নাই, আপনি এখানে মাউন্ট করে দেন, কোনো সমস্যা নাই। মাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাডোবি 2020, বাকি ফাইলগুলো আপনার দরকার নাই, অটো রানও দরকার নাই। এই যে সেটআপ ফাইলে ডাবল ক্লিক করে ইয়েস করে দিলেই হয়ে যাবে, বাকিগুলো আপনার ডিফল্ট ভাবে নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি এখন ক্লিক করতেছি না, আমার অলরেডি ইনস্টলড আছে এবং কাজ করতেছি, ওকে আর ভারী করতে চাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, এটা ডাবল ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন খুব সহজেই। নেট কানেকশনটা মানে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ থাকলে কোনো প্রবলেম করে না, এগুলা আপনার ক্র্যাকও চাইবে না, কোনো কিছুই চাইবে না, কোনো কিছু দিতে হবে না, ইনস্টল করলেই শেষ, ঠিক আছে? প্রি অ্যাক্টিভেট ফাইল আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। স্যার আমি ক্লাস শুরুর পূর্বে আমি ফটোশপ তো আমি সরাসরি চলে গেলাম আর্টবোর্ডের মধ্যে, তো এখানে আমি কিছু মানে ধরুন যে আমি যেটা রেক্টাঙ্গল ড্রয়িং করি রেক্টাঙ্গল টুলের মাধ্যমে, এই যে এখানে রেক্টাঙ্গল টুল আছে, রেক্টাঙ্গল টুলের মাধ্যমে আমি একটা রেক্টাঙ্গল ড্র করলাম। তো পারফেক্টলি স্কোয়ার করার জন্য কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে ড্রয়িং করবেন, অথবা অল্টার শিফট একসাথে, তাহলে আপনার এটা একটা পারফেক্টলি স্কোয়ার তৈরি হবে, ঠিক আছে? এখানে আমি একটা পারফেক্টলি স্কোয়ার ড্রয়িং করলাম। এখানে যাই হোক আমি একটা রেক্টাঙ্গল ড্রয়িং করলাম পারফেক্টলি স্কোয়ার। তো এটা কালার দেওয়া আছে নেভি ব্লু, কালারটা চেঞ্জ করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি রেড করে দিলাম কালারটা রেড করে দিলাম, এবং এটার একটা কপি তৈরি করব। তো কপি করার অনেকগুলো ওয়ে আছে, ওয়েগুলো হচ্ছে একটা অল্টার প্রেস করে যদি আপনি এখান থেকে কিবোর্ড মানে মাউস ক্লিক করে এটাকে ড্রাগ করতে থাকেন তাহলে এটা কপি হবে,
এটা একটা অপশন। অথবা এটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি এডিটে গিয়ে কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি করে কপি করতে পারেন। এডিটে যাওয়া লাগবে না তাহলে, মানে আমি জাস্ট দেখানোর জন্য এডিটে নিয়ে আসলাম। এখানে কপিতে দেখেন কন্ট্রোল-সি, পেস্ট হচ্ছে কন্ট্রোল-ভি, পেস্ট ইন ফ্রন্ট। আমি যদি এটার উপরে পেস্ট করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল-এফ, আর পেস্ট ইন ব্যাক যদি করি তাহলে কন্ট্রোল-বি। তাহলে আমার কি হবে, পেস্ট ইন ব্যাক হবে, পেছনে পেস্ট হবে। আর যদি পেস্ট ইন প্লেস করতে চাই, যে যে বরাবর আছে ওই বরাবরই প্লেস হবে। এটা অনেকটা পেস্ট ইন ফ্রন্টের মতোই, পেস্ট ইন ফ্রন্টের মতোই পেস্ট ইন প্লেসটা। হ্যাঁ বলেন। আমার নেট প্রবলেম ছিল তো আমি দেখতে পারিনি এইটুক, আরেকবার রিপিট করলে ভালো হয়। এটা ভাই তেমন কিছুই না, একটা রেক্টাঙ্গল ড্রয়িং করা আছে, বাকিটা কপি পেস্ট চলতেছে। জি ঠিক আছে, তো এটা পেস্ট ইন প্লেস। শর্টকাট কি গুলো মনে রাখেন, তাহলে কাজ করতে আপনাদের একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আপনারা অলমোস্ট জানেনই, কপি করার জন্য কন্ট্রোল-সি, কাট করার জন্য কন্ট্রোল-এক্স, তারপর পেস্ট করার জন্য কন্ট্রোল-ভি, ফ্রন্ট কন্ট্রোল-এফ, তারপর ব্যাক কন্ট্রোল-বি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে শিফট কন্ট্রোল-ভি, এটা হচ্ছে পেস্ট ইন প্লেস। ঠিক আছে, তো আমি এখান থেকে কপি করলাম, এডিট কপি, এডিট পেস্ট ইন প্লেস। আমি যদি পেস্ট ইন প্লেস করি তাহলে এটার বরাবর হবে, যেটা অনেকটা পেস্ট ইন ফ্রন্টের মতোই, উপরেই পেস্ট হবে। ঠিক আছে, তো যাই হোক আমি এটা ওখানে পেস্ট না করে আমি ইচ্ছা মতো পেস্ট করে দিলাম, যেখানে চলে আসছে। যদি মনে করেন যে না আমি এখান থেকে নিব না, আমি অল্টার প্রেস করে টান দিব, তাহলেও হবে। তো আমি একটু কালারটা চেঞ্জ করি, এটার একটা গ্রিন করে দিলাম, একটা রেড, একটা হচ্ছে গ্রিন। একটু ছোট করতে চাইলে দুইটা একসাথে সিলেক্ট করে আমি জাস্ট একটু ছোট করে নিলাম। ঠিক আছে, পারফেক্টলি কাজ করার জন্য কিবোর্ড থেকে অলওয়েজ শিফট কি, এই কিটা আপনারা প্রেস করে থাকবেন, তাহলে পারফেক্টলি ভাবে ছোট বড় করতে পারবেন, রেশিওটা ঠিক থাকবে। আর রেশিও যদি কম বেশি করেন তখন দেখতে খারাপ দেখা যায়। যে কোনো একটা টেক্সট হোক কিংবা একটা আইকন হোক কিংবা যে কোনো কিছুই হোক, যখনই ছোট বড় করবেন আপনারা চেষ্টা করবেন যে যেন রেশিওটা ঠিক থাকে। ঠিক আছে, হাইট এবং উইডথ সমানভাবে কমে যেন, তাহলে আপনার কি হবে, যে একটা শেপ এমন আছে ওটা দেখতে ওই রকমই মনে হবে। এখন আপনি ধরেন যে একজন মানুষ, আপনাকে যদি একদিকে স্ট্রেস করা হয় তখন কি ভালো লাগবে দেখতে? টেনে কেউ লম্বা করে দিল তাও ভালো লাগবে না, টেনে কেউ ধরেন যে চাপটা করে দিল বেশি আরো করে, তাও ভালো লাগবে না দেখতে। কি হতে হবে, পারফেক্টলি যদি আপনার ছোট বড় করে তখন দেখতে ভালো লাগবে আর কি, শেপটা ঠিক থাকবে, রেশিওটা যেন ঠিক থাকে, ছোট বড় যাই করেন না কেন। তো এখানে একটু খেয়াল করেন, আমরা পাথ ফাইন্ডারের কাজ দেখাতে চাইলাম বললাম। তো পাথ ফাইন্ডারে এখানে কিছু অপশন আছে। প্রথমে হচ্ছে ইউনিট, প্রথম একটা ইউনিট করা, মানে একটাই তৈরি করা। তারপর হচ্ছে মাইনাস ফ্রন্ট, উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেয়া। তারপর হচ্ছে ইন্টারসেক্ট এখানে। ঠিক আছে, ইন্টারসেক্ট হচ্ছে আপনার কমন অংশটুকু থাকবে, বাকি অংশগুলো কেটে যাবে। এক্সক্লুড, এখানে কমন অংশটাই কেটে যাবে, বাকি অংশগুলো থাকবে। তারপর হচ্ছে ডিভাইড, ট্রিম, মার্জ, আউটলাইন, সরি ক্রপ, তারপর আউটলাইন এবং মাইনাস ব্যাক। তো আমি এখানে 10টা অপশন আছে, আমি এটাকে 10 বার কপি করব। কিভাবে খুব সহজে কপি করতে পারি একটু খেয়াল করেন। আমি প্রথমে রেডটা রাখলাম, রেডটা আছে আমার কোথায়, ব্যাকে। আমি একটু দেখাই দিই আপনাদের কার্ডবোর্ড থেকে যে রেডটা ব্যাকে আছে। আমি কাজ করতেছি আর্টবোর্ড 1-এ, এই যে আর্টবোর্ড 1 সিলেক্টেড, আমি আর্টবোর্ড 1-এ কাজ করতেছি। আর লেয়ার হচ্ছে আমার লেয়ার 1 তৈরি হয়েছে, তার মধ্যে একটা রেড একটা গ্রিন। এই যে রেডটা হচ্ছে সবার নিচে আছে, দেখেন সবার নিচে আছে রেড আর তার উপরে আছে গ্রিন। তো এখন আমি গ্রিনটাকে নিয়ে গিয়ে এই রেড এর উপরে প্লেস করে দিলাম, এখানে এইভাবে প্লেস করলাম। দেখেন উপরে কোনটা আছে, গ্রিন। উপরে বলতে ফ্রন্টে বোঝাচ্ছি আমি, আর নিচে আছে বলতে ব্যাকে বোঝাচ্ছি। ঠিক আছে, ব্যাকে আছে রেড আর ফ্রন্টে আছে গ্রিন, ফ্রন্টে গ্রিন আছে, ফ্রন্টে হচ্ছে গ্রিন, গ্রিনটা ফ্রন্টে আছে, আর ব্যাকে আছে রেড। ঠিক আছে, মানে রেডটা হচ্ছে নিচে আর গ্রিনটা হচ্ছে উপরে। এইখানে উপর নিচ বলতে এই উপরের দিক আর নিচের দিক না, উপরে বলতে ফ্রন্টে আর নিচে বলতে হচ্ছে ব্যাকে। এই যেখানে দেখেন উপর নিচ বলতে আপনার লেয়ার খেয়াল করেন, লেয়ারের উপরে কোনটা আছে, গ্রিনটা আছে, দ্যাট মিন্স গ্রিনটা হচ্ছে ফ্রন্টে আছে, আর রেডটা আছে ব্যাকে মানে নিচে আছে। লেয়ার প্যানেলের মধ্যে খেয়াল করবেন, যখন উপর নিচ খেয়াল করবেন, আর যখন মানে হচ্ছে সামনে পিছনে, সামনে পিছনেই। তো তো এটা আমি কপি করি একটা, এই দুটাকে নিলাম একসাথে, একসাথে সিলেক্ট করলাম। আমি গ্রুপও করবো না, কিছুই করবো না। গ্রুপ করার জন্য কন্ট্রোল-জি ব্যবহৃত হয়, আপনি কন্ট্রোল-জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে, এখানে দেখাবে গ্রুপ 1। আর কন্ট্রোল-শিফট-জি প্রেস করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। তো আমার গ্রুপ করার দরকার নাই, আপাতত গ্রুপ করব না আমি।
এখানে আমি জাস্ট সিলেক্ট করলাম দুইটাকে একসাথে, তারপর এখানে একসাথে অল্টার প্রেস করে যদি টান দিই, অল্টার প্রেস করে টান দিচ্ছি বলতে কি মাউস ক্লিক করার পর অল্টার প্রেস করে আপনি জাস্ট মুভ করবেন। দেখেন সিলেকশন টুল সিলেক্টেড, আমি আবারও দেখাই দিই এটা। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেন, ক্লিক করলেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, তারপর এটাকে জাস্ট মুভ করবেন, একটা কপি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, শিফট প্রেস করে ভাইয়া বরাবর কপি হবে। হ্যাঁ, আমার এখানে লেয়ার শো করতেছে না। তাহলে উইন্ডো থেকে নিয়ে আসেন লেয়ারটা। আচ্ছা ঠিক আছে। উইন্ডো থেকে খুঁজে একটু লেয়ারটা খুঁজে ওপেন করেন, তাহলে লেয়ারটা চলে আসবে। তাহলে দেখেন এখন এই দুইটার মধ্যে কি হচ্ছে, এই রেডটা এই গ্রিনটার উপরে আছে, এই যে লেয়ার প্যানেল থেকে খেয়াল করেন, এই যে এই রেডটা আমি আই অন অফ করে দেখাচ্ছি। এই রেডটা আছে কোথায়, এই গ্রিনটার ঠিক ফ্রন্টে, এটা আছে তার চাইতেও ফ্রন্টে। তো এইভাবে, তো যাই হোক, এখানে আমি কপি করলাম, কপি করার পর অল্টার প্রেস করে যখন কপি করছি, আমি এখন কন্ট্রোল ডি যদি প্রেস করি, তাহলে এখান থেকে এটা যত দূরত্বে পেস্ট হয়েছে এখানে সেম ততটুকু দূরত্বে আরো একটা পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি। ঠিক আছে, দেখেন আমাকে আর কিন্তু অল্টার ধরে কপি করতে হচ্ছে না, আমি একটা অল্টার প্রেস করে কপি করছি, বাকিগুলো আমি কন্ট্রোল ডি দিলেই আমার এখানে চলে আসতেছে সুন্দর করে। আমি কন্ট্রোল ডি দিলাম, চলে আসলো। তো আমার 10টা অপশন, যেহেতু 10টা অপশন আছে, আমি 10টা অপশন আলাদা আলাদা করে দেখাই। আমার আর্টবোর্ডটা কন্ট্রোল ডি প্রেস করলে আসতেছে না। কন্ট্রোল ডি প্রেস করলে আসতেছে না, সিলেক্টেড থাকা লাগবে, যেটাকে কপি করে রাখছেন ওইটা সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করেন, অবশ্যই আসবে। আচ্ছা, ভাই আমার লেয়ারটা আলাদা ভাবে আসছে, ড্যাশবোর্ডে কোনো লেয়ার আসেনি। ও ড্যাশবোর্ডে আসতেছে না, এখানে শো করতেছে না, মানে না না না, উইন্ডোর মধ্যে হ্যাঁ করার কথা। তো এগুলো অপশন তো ইন্টারফেসটা তো একই। মানে আমার এখানে জাস্ট ড্যাশবোর্ডটা শো করতেছে, এখানে কোনো লেয়ার শো করতেছে না। লেয়ারটা আলাদাভাবে নিয়ে আসছি উইন্ডোজ থেকে, কিন্তু সেটাতে হ্যাঁ, আপনি যেভাবে কাজ করতেছেন এইভাবে হচ্ছে না। আচ্ছা দেখি একটু। আমি তো ফোন থেকে আসি আর ল্যাপটপে আচ্ছা কাজ করতেছি। আচ্ছা, আমি তাহলে একটু ছবি তুলে পাঠাই, আমি একটু চেক করে দেখবো পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি যে হোক 4টা নিলাম। তো একইভাবে আমি যদি নিচের দিকে এটাকে কপি করি, এই যে অল্টার প্রেস করে আবার টান দিচ্ছি আমি, তাহলে এটা আর একটা কপি হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা কপি হইলো, আবারও কন্ট্রোল ডি দিলে বরাবর কপি হয়ে যাচ্ছে, আমার এখানে চলে আসলো। তো আমার এতগুলো দরকার নাই, আমার 10টা দরকার, আমি 10টা রেখে বাকিগুলোকে ডিলিট করে দিলাম। তো এখান থেকে আচ্ছা একটু ওয়েট, আমি উপরের গুলো থেকে ডিলিট করে দিই, দুইটা, নিচে 8টা থাক, এখানে 8টা ডিলিট থাকলো করব কি উপরে। ডিলিট বাটন ক্লিক করে? হ্যাঁ, কিবোর্ড থেকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপর একটু খেয়াল করেন, আমি এখন আর লেয়ারে থাকলাম না, আমি সরাসরি পাথফাইন্ডারটা ওপেন করলাম, ওখান থেকে কিছু কাজ দেখায় আপনাদেরকে। এই যে এখানে ইউনিট, ডিভাইড, এই দুইটা দিয়ে পাথফাইন্ডারের বাকি সব কাজগুলো করা যায়। কেউ যদি মনে করেন যে পাথফাইন্ডারে প্রত্যেকটাকে মনে রাখবেন না, আপনারা শুধুমাত্র ইউনিট আর ডিভাইডকে মনে রাখবেন, তাহলেও কাজ করতে পারবেন। এখানে সবসময় কাজের ক্ষেত্রে যে কাজগুলো আমরা কমপ্লিট করি না কেন, আমাদের ফ্রন্ট কালারটা প্রায়োরিটি পাবে সব সময়। শুধুমাত্র এই ক্রপ এবং মাইনাস ব্যাক ছাড়া সবসময় আমাদের ফ্রন্ট কালারটা সবসময় শো করবে। ঠিক আছে, যখন কালারটা একসাথে মিক্স হবে তখন। যেমন আমি প্রথমেরটাকে ইউনিট করলাম, প্রথমের এই দুইটা সিলেক্টেড করলাম, সিলেক্টেড করার পর ইউনিটে ক্লিক করলাম, ইউনিটে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা একটা অবজেক্ট হয়ে গেছে। এখন আমার, আমি যদি লেয়ার থেকে খেয়াল করি, এখন এটা আমার একটা সেম অবজেক্ট হয়ে গেছে। এই যে এটা কি হচ্ছে, আমার একটা অবজেক্ট হয়ে গেছে। আগে কিন্তু দুইটা ছিল, নিচে একটা রেড ছিল, যেমন কন্ট্রোল জেড দিলেই ব্যাক পাবেন, এখানে দুইটা অপশন ছিল। এই যে দেখেন দুইটা ছিল আমার এখানে, সব নিচে দুইটা ছিল। দুইটা থেকে কি হচ্ছে, আমি যখন এটাকে ইউনিট করছি পাথফাইন্ডার থেকে, তখন একটা হয়ে গেছে। এই যে একটা হয়ে গেছে এখন। ঠিক আছে, তো কালার কোনটা শো করতেছে, ফ্রন্ট কালারটা অলওয়েজ, যেটা ফ্রন্টে থাকবে সেই কালারটা অলওয়েজ শো করবে। এটা হচ্ছে একটা অপশন। ইউনিট আমি এটাকে রেখে দিলাম ডিভাইড দেখানোর জন্য, বাকিগুলো আমি একটা একটা করে দেখায় আসি, আর ডিভাইডটা আমি পরে দেখাবো সবার। ঠিক আছে, তো একটা একটা করে শুরু করি। সিলেক্ট করলাম,
পরের অপশনটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, মানে উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেয়া। উপরেরটা কোনটা আছে? গ্রিনটা আছে কোথায় আমার? ফ্রন্টে। আর রেডটা আছে ব্যাকে। তাহলে আমি কি করব? গ্রিনটা দিয়ে রেডকে কেটে দিব। যখন আমার এরকম কোনো কিছু দরকার হবে যে না আমার এখন নিচের অংশটুকু থাকা দরকার আছে, উপরের অংশটুকু না থাকলেও চলবে, তখন আমি এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করে দিব। তাহলে কি হবে? উপরের অংশগুলো দিয়ে আমার নিচের অংশটা কাটা পড়ে যাবে। ঠিক আছে, এটা একটা অপশন। তারপর পরের অপশনটা হচ্ছে ইন্টারসেক্ট। এইটা হচ্ছে ইন্টারসেক্ট, এটা হচ্ছে কমন অংশটুকু থাকবে। সিলেক্ট করতে হবে আপনাকে, কাজ করার জন্য আপনি যতটুকু সিলেক্ট করে রাখবেন ততটুকু অংশেই শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল হবে, বাকি অংশগুলোতে অ্যাপ্লাই হবে না। দেখেন আমি এতগুলো আছে আমাদের কাছে সেম জিনিস, তারপরে কি অ্যাপ্লাই হচ্ছে কোনটাতে? যতটুকু আমার সিলেক্টেড আছে। তো সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি কাজ করবেন। এখানে দেখেন সিলেক্ট করার পর আমার কালার এখানে হট চিহ্ন দেখাচ্ছে, দ্যাট মিনস এখানে মাল্টি কালার আছে, মানে একের অধিক কালার আছে, তার জন্য আমার এখানে হট সাইন দেখাচ্ছে। যদি একটা সিঙ্গেল কালার থাকতো তাহলে এখানে সিঙ্গেল কালারটা শো করতো, যেমন এটার ক্ষেত্রে গ্রিন, এটার ক্ষেত্রে রেড করতেছে। বাট এখানে যখন আমার মাল্টিপল কালার আছে তখন এখানে হট সাইন শো করতেছে। ওকে, তো আমি একটু ইন্টারসেক্টে ক্লিক করব। এখানে হচ্ছে কমন অংশটুকু থাকবে, ফ্রন্ট কালারটা শো করবে। কমন অংশটুকু আছে, আমি আবার কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলে ব্যাক করা যায়। ঠিক আছে, কমন অংশটুকু আছে আর ফ্রন্ট কালারটা শো করতেছে। ঠিক আছে, ক্লিক করে দিলাম, কমন অংশটুকু থাকলো, ফ্রন্ট কালার শো করলো। এবার পরেরটা এক্সক্লুড। এক্সক্লুডের ক্ষেত্রে এই কমন অংশটুকু থাকবে না, এই কমন অংশটুকু থাকবে না, বাকি অংশগুলো থাকবে আর ফ্রন্ট কালারটা হয়ে যাবে, পুরোটাই ফ্রন্ট কালার হয়ে যাবে। এই যে বাকি যে রেডটা আছে এটাও গ্রিন হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, আমার পুরোটাই গ্রিন হয়ে গেল। বাকি যে অংশটুকু ছিল এটুকুটা থাকলো না, কিন্তু বাকি অংশটুকু এক কালার হয়ে গেল। ঠিক আছে, এক মিনিট। তারপর আমি ডিভাইড অপশনটা পরে দেখাবো বলছি। আমি ডিভাইড অপশনটার জন্য একটা অবজেক্ট রেখেও দিছি, দুটো অবজেক্ট। আমি সবার পরে দেখাবো ডিভাইড অপশনটা, কেন দেখাবো এবং বলে দিব। কারণ এটাকে মনে করেন যে ডিভাইড হচ্ছে আমাদের প্রধান অতিথি আর বিশেষ অতিথি হচ্ছে আমাদের মানে ইউনিট। ঠিক আছে, ওই জন্য আমি প্রধান অতিথিকে সবার পরে দেখাবো আর কি। ঠিক আছে, বক্তৃতা দিলে তো শেষ। তো পরের অপশনটাতে আমি চলে যাই, সিলেক্ট করলাম। আমি এখান থেকে ট্রিমে চলে যাব। ট্রিম আর মার্জ অনেকটা একই রকম দেখতে, অনেকটা একই রকম মনে হবে আপনাদের কাছে, জাস্ট একটু তফাৎ আছে, ওটা সূক্ষ্ম অল্প একটু। তো এখানে আপনি তেমন একটা বুঝবেন না, আরো ডিটেলস কাজে গেলে তখন বুঝতে পারবেন। তো আমি ট্রিম করলাম, ট্রিম করার পর দেখেন এটা আমার সিঙ্গেল ইউনিট হয়ে আছে, মানে এটা গ্রুপ হয়ে গেছে। এটা আমাকে চাইলে এখন আমি আনগ্রুপ করতে পারি, আমি এখানে দেখতে পারি, দেখলে বুঝতে পারবো। এক্সক্লুডের পর এই যে অপশনটা দেখেন, এখানে আমার ডিভাইড অপশনটা আছে, এখানে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এই যে গ্রুপ তৈরি হয়ে কি হয়েছে, গ্রিনটা ফুলফিল আছে আর রেডটা কি হয়েছে, কেটে গেছে। তো এটাকে যদি আমি আনগ্রুপ করি, মানে রাইট বাটন ক্লিক করে, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করলেও আনগ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ করলাম, এখন দেখেন এটা আলাদা আলাদা হয়ে গেছে, জাস্ট দুইটা দুই রকম অংশ। বুঝতে পারছেন, মানে ট্রিম হয়ে গেছে। উপরেরটা ঠিক আছে, পুরোটাই সিলেক্টেড, নিচের অংশটা কি হয়েছে, কেটে গেছে। ভাইয়া কিবোর্ড থেকে আনগ্রুপের নিয়ম কন্ট্রোল শিফট জি। ঠিক আছে, তো এটা রাখলাম। তারপরে আমি চলে যাব মার্জে। এই দুটো দেখেন মার্জ করে দিব। আমি একটু জুম করে নিই, জুম করে করে কাজ করি। এখন যদি আমি মার্জ করি তাহলে কি দেখা যাবে, একটু মার্জে ক্লিক করলাম, সেম জিনিস, মানে অনেকটা একই রকম মনে হবে আপনার কাছে এখানে। ঠিক আছে, বাট একটু জাস্ট লিটল বিট ডিফারেন্ট। এখানেও একই রকম ভাবে কেটে গেছে, এটাও আছে, এটা কেটে গেছে, বাট যখন আপনি ট্রিম করবেন তখন একটা গ্যাপ থাকবে, বাট মার্জ যখন করবেন তখন থাকবে না। তো এটা আমরা যখন দেখা যাচ্ছে একটা আর্টবোর্ড থেকে, মানে একটা অবজেক্ট আছে কিন্তু অবজেক্টটা ট্রান্সপারেন্ট আছে, হয়তো বা কিছু অংশ ট্রান্সপারেন্ট করতে যাচ্ছেন, তখন আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে জাস্ট এটা মার্জ করে দিয়ে বাকি অংশগুলো ডিলিট করি। যখন কাজ করবো আমি দেখাই দেবো আস্তে আস্তে আপনাদেরকে যেগুলো কোন কাজে লাগে। তো যাই হোক, মার্জ করলাম। মার্জের পরের অপশনটা হচ্ছে, আমি পরেরটা সিলেক্ট করি, এটা হচ্ছে আমার ক্রপ। এটা হচ্ছে ইন্টারসেক্টেড যার বিপরীত। এখানে ইন্টারসেক্টে কি হয়েছিল, কমন অংশটুকু ছিল আর ফ্রন্ট কালারটা ছিল। ক্রপের ক্ষেত্রে হবে কমন অংশটুকু থাকবে, বাট ব্যাক এন্ডের যে আছে সেটা থাকবে, ফ্রন্টেরটা হাইড হয়ে যাবে।
এখানে ব্যাক কালার ছিল কোনটা, রেড, সেটাই শো করতেছে। বাকিটা কি হয়েছে, ডিলিট হয়ে গেছে। তারপর হচ্ছে আউটলাইন। আউটলাইন যখন আমি ইউজ করবো তখন পুরোটাই আউটলাইন, মানে জাস্ট আউটলাইন গুলো শো করবে। আমি একটু জুম করে দেখাই, জুম করে দেখালে অতটা বোঝা যাবে না, এটা অনেকেই বুঝতে পারতেছে না, এটা হচ্ছে না। ফ্রন্টে যে কালারটা ছিল সেটা পুরো কালারটাই নিয়ে ফেলছে, এই যে গ্রিন কালারটা পুরোটাই নিয়ে ফেলছে, বাট রেড কালারটা অল্প একটু, ঠিক আছে। সিলেক্ট করলে কিছুই বোঝা যাবে না। এই যে এটুকুটা হচ্ছে রেড, যে অংশটুকু বাইরে ছিল, এই যে আউটলাইন, এটা আউটলাইন তৈরি হয়েছে। আর বাকি আউটলাইনটুকু তৈরি হয়েছে কোথাকার, গ্রিনের, ঠিক আছে। এটা হচ্ছে আউটলাইন। পরেরটা হচ্ছে মাইনাস ব্যাক। এবার নিচেরটা দিয়ে উপরেরটাকে কেটে দিতে হবে, ঠিক আছে। নিচে কোনটা আছে, রেড, মানে ব্যাকে আছে রেড, রেডটা দিয়ে আমরা গ্রিনটাকে কেটে দিব। তাহলে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক বললে ব্যাকটা দিয়ে ফ্রন্টটাকে কেটে দেয়া, মাইনাস ফ্রন্ট বললে ফ্রন্টটা দিয়ে ব্যাকেরটাকে কেটে দেয়া, ব্যাকেরটা থাকবে, যে ব্যাক ছিল যখন মাইনাস ফ্রন্ট করছিলাম তখন। তো এখন ডিভাইড অপশনটা আমি দেখাই নাই, ডিভাইড অপশনটা এখন দেখাই দিই আপনাদেরকে। এই যে আমি যতগুলো কাজ করলাম না, শুধুমাত্র আউটলাইন ছাড়া এই ইউনিট আর ডিভাইড দিয়ে বাকি, এই যে এখানে 3টা, এখানে কয়টা, 3 আর এখানে 4টা, বাকি 7টা কাজ ডিভাইড দিয়েই হয়। ইউনিটের জন্য এই 2টা লাগে, বাকিগুলোর জন্য আর লাগে না। আর ইউনিট ইউজ করলে বাকি 7টা কাজ ফুলফিল করতে পারবেন আপনি শুধুমাত্র ডিভাইড দিয়ে। তো ইউনিট আর ডিভাইড মনে রাখলেই আপনি সব কাজ করতে পারবেন উইদাউট আউটলাইন। আউটলাইনটা করতে পারবেন না, বাট বাকি সবগুলোই করতে পারবেন। কিভাবে দেখেন, সিলেক্ট করলাম আমি, এবার ডিভাইডে ক্লিক করলাম। ডিভাইডে ক্লিক করার সাথে সাথে এটা গ্রুপ হয়ে গেছে, ডিভাইড হয়েছে বাট গ্রুপ হয়ে আছে, ঠিক আছে। এটা আমার কোথায় আছে, নিচে আছে, এই যে এখানে, এটা এখানে আছে। একটু ওপেন করি, এখানে অনেকগুলো পার্ট তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমি একটু দেখি কি কি পার্ট তৈরি হয়েছে। এটা সিলেক্টেড করে আমি আনগ্রুপ করলাম, সে আনগ্রুপ করলাম, দেখেন আমার কতগুলো লেয়ার তৈরি হয়ে গেছে এখানে। আচ্ছা, আপনাদেরকে একটু একটু করে দেখাই, একটা একটা করে পার্ট দেখাবো আমি পাথফাইন্ডারে যাই সরাসরি। ইউনিট বলছিলাম যে ইউনিট হবে না, ইউনিট দিয়ে আপনি বাকি কাজটা করতে পারবেন। এখন পরের অপশন ছিল কোনটা, মাইনাস ফ্রন্ট, উপরেরটা দিয়ে নিচেটাকে কেটে দেয়া। এই যে আছে এই অংশটা, মানে মাইনাস ব্যাক করা সম্ভব ডিভাইড করে, একটু খেয়াল করেন সবাই। তারপর ক্রপ, মানে সরি ইন্টারসেক্ট, ইন্টারসেক্টের জন্য মাঝের অংশটা ছিল, বাকি অংশগুলো ছিল না। এই যে ইন্টারসেক্টের অংশটা দেখেন, রেজাল্ট, এটা পাওয়া সম্ভব। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি। হ্যাঁ ইব্রাহিম, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হবে। ইন্টারসেক্ট পাইলাম। ভাইয়া কার মুরগি ডাকতেছে? ইব্রাহিম ভাই টপ করে দেন, মাইক্রোফোনটা একটু অফ করে দেন ভাইয়া, আর নাহলে ওটা রোস্ট করে নিয়ে আসেন। তারপর হচ্ছে আমাদের এক্সক্লুড। এক্সক্লুড অপশনটা আমাদের এই অপশন ছিল, আমাদের দেখি রেজাল্ট আসতেছে কিনা। এক্সক্লুডের রেজাল্ট আসছে, বাট এখানে রেড কালার আছে। জাস্ট কি করব, আমি রেড কালারটাকে সিলেক্ট করে আমি যদি ইউনিটি করে দিই, পুরোটাকে নিয়ে ইউনিট করে দিই, তাহলেও গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। বেশি কিছু করার দরকার নেই। তাহলে এক্সক্লুড অপশনটাও পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। আমি একটা একটা করে দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। তারপরে হচ্ছে ট্রিম। ট্রিমে কোনটা কোনটা ছিল, এই দুটো ছিল আমার আলাদা, হ্যাঁ এই দুটো আলাদা ছিল, এই দুটোকে একসাথে নিয়ে ইউনিট করে দিলাম। দেখেন ট্রিমও পাইছেন, মার্জও পাইছেন, পাইছেন না? ট্রিম, মার্জ, আমি দুটো অপশনই পাইছি। তারপর যে অংশটা আছে সেটা হচ্ছে ক্রপ। ক্রপের অংশটা হচ্ছে রেড হবে, এই অংশটা, এটা আনগ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। এটা আলাদা, এটা আলাদা, জাস্ট এখানে কালারটা কি হবে, রেড হবে। আমি আই ড্রপার দিয়ে এটা রেড করে দিলাম। তাহলে ক্রপের রেজাল্টও পাচ্ছি। এই যে মাইনাস ব্যাকের রেজাল্ট এখানে আছে আলাদা করা, মাইনাস ব্যাক, মাইনাস ফ্রন্ট। তাহলে ডিভাইড দিয়ে কি হচ্ছে, আমি ডিভাইড এবং ইউনিট ইউজ করে পাথফাইন্ডারের বাকি সব কাজগুলো করতে পারতেছি। তো আপনাদের পাথফাইন্ডার নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি মনে করেন যে না আমরা বাকি অংশগুলো অতটা মনে রাখতে পারবো না, আপনারা ইউনিট আর ডিভাইড এই দুইটা অপশন খুব ভালোভাবে মনে রাখেন, আপনারা সব কাজগুলোই করতে পারবেন, আপনাদের প্রয়োজনীয় সব কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আমি আরো একটা অংশ দেখাই, মানে ছোট্ট কাজ দেখাই দিব, সেটা হচ্ছে আমাদের এটা একটাই রাখি তাহলে হয়ে যাবে। এটা শুধুমাত্র রাখলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম সবগুলোকে।
একটা রেক্টেঙ্গল রাখলাম, আমি এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দেখাবো। ও আরো কয়েকটা রাখা দরকার ছিল, আচ্ছা হোক। যখন সিঙ্গেল অবজেক্ট থাকবে তখন আমরা অ্যালাইন করব কোথায়, আর্টবোর্ডের সাথে আমাদের, ঠিক আছে। আমরা যদি আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করতে চাই, সে এই রেক্ট্যাঙ্গলটা আপনার মনে হচ্ছে যে আমি এই কর্নারে ইউজ করব, তাহলে কি করবেন, সিলেক্ট করবেন, অ্যালাইন অপশনে যাবেন। অ্যালাইন অপশনে যদি কারো অপশনটা শো না করে, এখানে অ্যালাইন টু কিসের সাথে অ্যালাইন করতেছেন, তাহলে এখানে জাস্ট কর্নারে যে চারটা দাগ আছে, ছোট 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 লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে শো অপশন দেখাবে, এখানে ক্লিক করে নেবেন। আমার দেখাচ্ছে এই জন্য এখানে হাইড দেখাচ্ছে, যদি হাইড করে রাখি তখন আবার শো অপশন করতে হবে, ঠিক আছে। তো শো করে নেবেন। তারপর অ্যালাইন টু আর্টবোর্ড, জাস্ট ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিলাম। এখন অ্যালাইনের মধ্যে অপশনগুলো দেখেন, এটা উপরেও শো করতেছে আমার, এখানে অপশন বারেও শো করবে আপনাদের, নো প্রবলেম। আপনারা এখানেও দেখতে পাবেন, অপশন বারও দেখতে পাবেন। তো যেটা দেখতেছি আমি, প্রথমে 6টা হচ্ছে আমার অ্যালাইন অপশন, আর পরেগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউট অবজেক্ট। ডিস্ট্রিবিউট অবজেক্ট যখন সিঙ্গেল অবজেক্ট থাকবে তখন আপনার এগুলোর দরকার নাই, দেখেন এখানে কিন্তু নাই, নিচের গুলো নাই। কিন্তু আপনার এখানে যখন মাল্টিপল অবজেক্ট থাকবে তখন বাকি অংশগুলো উপরে শো করবে, আমি সেটাও দেখাই দিব আপনাদেরকে, এখনই দেখাই দিব। তো আমি এখানে অ্যালাইন করব। অ্যালাইন হচ্ছে, অ্যালাইন নামগুলো আমি বলে দিচ্ছি, 6টা আছে অ্যালাইন অপশন, 6টার নাম হচ্ছে, প্রথমেরটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, মানে আপনার এই লাইনের মধ্যে লেফটে চলে আসবে এটা। তারপরে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, মানে এই হরিজন্টাল লাইনের মধ্যে সেন্টার, এটা একবারে মাঝে আসবে। আরেকটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন রাইট, এই যে অংশটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন রাইট, মানে আপনার এই অংশের মধ্যে এটা সিলেক্ট হয়ে যাবে, চলে আসবে। তো দেখাই, এই যে হরিজন্টাল অ্যালাইন লেফট, সেন্টার, রাইট, ঠিক আছে। তো আমি সেন্টারে নিয়ে রাখা থাক, রাইটে থাক। তারপর পরের অপশন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, আমি ক্লিক করলেই উপরে চলে আসবে। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে আসলো, মাঝে চলে আসলো। ভার্টিক্যাল অ্যালাইন বটম, চলে আসলো নিচে। এখন যদি মনে হয় যে আপনি এই কর্নারে নেবেন, তাহলে কি করতে হবে আপনাকে, হরিজন্টাল অ্যালাইন লেফট করতে হবে আর ভার্টিক্যাল বটম করতে হবে, তাহলে এখানে চলে আসবে। যদি আপনি এই কর্নারে নিতে চান তাহলে আপনাকে কি করতে হচ্ছে, এটা হচ্ছে রাইট কর্নার, তাহলে হরিজন্টালি রাইটে নিব আর ভার্টিক্যালি টপে নিব, তাহলে এই কর্নারে চলে আসবে, ঠিক আছে। যদি বাম কর্নারে নিতে চান তাহলে আমার অলরেডি টপে আছে এটা, তাহলে আমি শুধুমাত্র হরিজন্টাল অ্যালাইন লেফট করে দিলেই হবে। যদি একবারে মাঝে সেন্টারে নিতে চাই তাহলে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে এটা একেবারে মাঝামাঝি অবস্থানে চলে আসবে। এটা হচ্ছে আমি যখন সিঙ্গেল অবজেক্টকে অ্যালাইনমেন্ট করব, কিংবা আপনি একটা পুরো একটা কাজ করছেন, একটা বিজনেস কার্ড তৈরি করছেন কিংবা একটা ফ্লায়ার তৈরি করছেন, ওটাকে অ্যালাইনমেন্ট করবেন পুরোটাকেই, তো একটা গ্রুপ করে নিয়ে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন। তো আমরা যদি এখানে কয়েকটা অবজেক্ট নিই, সে এডিট, কপি, এডিট, পেস্ট করলাম, পেস্ট করছি, পেস্ট, যে 3টা হচ্ছে। এখন ধরেন যে এই 3টা আছে, হ্যাঁ, একটু উপর নিচ করে দিই, এই 3টাকে আপনি একসাথে অ্যালাইন করতে চাচ্ছেন, যে আপনি একটা লাইনে নিয়ে আসবেন এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান থাকবে। তো আরেকটু আমি নিচে নামাই এটাকে, দেখেন এটা অ্যালাইনমেন্টের কিছু হয়ে নাই। কারণ আপনার মনে হইলো যে না, এটাকে আমি 3টা বরাবর একই লাইনে নিয়ে আসব এবং একই লাইনে নিয়ে আসার সাথে সাথে এটাকে আমি অ্যালাইনমেন্টও করব এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান রাখবো। তো একসাথে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখন দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড যদি ক্লিক করেন, আপনি আপনি যদি হরিজন্টাল লেফট করেন সবগুলো লেফটে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে যাবে। কিন্তু যদি আমি সেন্টার করতে চাই তখন দেখেন আমার এটা মিলে যাচ্ছে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যখন ক্লিক করতেছি তখন তখন কি হচ্ছে, একসাথে সবগুলো চলে আসতেছে। তো আমার তো একসাথে সবগুলো দরকার নাই, দরকার আছে কি, আমার তো দরকার আলাদা আলাদা ভাবে। তো আমি সবগুলো সিলেক্ট করলাম, এখানে অ্যালাইন টু সিলেকশন করে দিব। তাহলে এখন অ্যালাইনমেন্ট হবে কোথায়, এই সিলেকশন অংশটুকুর মধ্যেই, মানে যতগুলো আমার অবজেক্ট সিলেক্ট থাকবে সেগুলোর মধ্যে অ্যালাইনমেন্ট হবে। এই যে উপরে দেখেন আমার অ্যালাইনমেন্টের জন্য এখন আগে 6টা অপশন শো করতেছিল, এখন বাকি ডিস্ট্রিবিউটের 6টা অপশনও শো করতেছে। তো প্রথমেরটা হচ্ছে সরি, এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, তারপরে হরিজন্টাল লেফট, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার আর হরিজন্টাল বটম।
আমাদের সেন্টারগুলোই মাঝে মানে ম্যাক্সিমাম টাইমে ইউজ করি আমরা, এগুলোই বেশি বেশি লাগবে, বাকিগুলো কাজে লাগবে, সবগুলোই কাজের। একটু দেখি খেয়াল করি। তিনটা আছে, তিনটাকে একসাথে অ্যালাইনমেন্ট করব, তার জন্য আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, তাহলে দেখেন তিনটা একই লাইনে চলে আসলো। এখন কিন্তু এই নিচেরটা থেকে মাঝেরটা দূরত্ব যত, মাঝেরটা থেকে উপরটা দূরত্ব কিন্তু আরো বেশি। তা আমার মনে হচ্ছে দূরত্ব তিনটার সমান হোক, তাহলে আমার দেখতে ভালো লাগবে। তাহলে কি করব আমি, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিব। তখন কি হচ্ছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব এখন কি হচ্ছে, সমান। এটা থেকে এটা যত দূরে আছে, এটা থেকে এটা ততটুকুই দূরে আছে। এখন পুরোটাকে যদি মনে করেন যে আপনি ভার্টিক্যালি একেবারে মাঝামাঝি অবস্থায় নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে এটাকে একটা গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করার পর জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড, এটা এখন আপনার মাঝামাঝি অবস্থানে আছে। আমি যেখানেই যাক না কেন, আমি জাস্ট ক্লিক করে আমি ওটাকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে আপনি আবার আনগ্রুপ করে ফেলেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একেবারে আর্টবোর্ডে মাঝামাঝি অবস্থানে আছে, সেন্টার পয়েন্টে উপরে নিচে সমান দূরত্বে অবস্থান করতেছে। তাহলে কম বেশি করলেও আমি করতে পারি এটা। আমি যদি আরেকটু দেখি যে এমন আছে আমার, সিলেক্ট করলাম, আমি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক করলাম, দেখেন একটা আরেকটার সাথে কি হয়েছে, একসাথে চলে আসছে, কিন্তু এখানে গ্যাপ আছে। আমার মনে হলো সবগুলোতে গ্যাপ সমান থাক, তাহলে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিব। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান হয়ে যাচ্ছে, সমান স্পেস পেয়ে যাচ্ছে আমি প্রত্যেকটার মাঝে, ইকুয়াল স্পেস। তো প্রত্যেকেই বুঝতে পারছেন আই থিঙ্ক। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে এটুকু নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, স্যার হ্যাঁ বলেন। আমার ইলাস্ট্রেটর 2019 এটা ইনস্টল